এই বিয়ে আমি কিছুতেই মানতে পারবো না। যে মেয়ের চরিত্র ঠিক নেই তাকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে পারবো না। বিয়ে বাড়ির সানাইয়ের শব্দ মুহূর্তেই থেমে গেল। চারিদিকে পিনপতন নীরবতা। ইয়ানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বিয়ের স্টেজে। ইমরান, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি সব কি বলছো সবার সামনে? আমি যা বলছি একদম ঠিক বলছি। তুমি ভেবেছো তুমি যা খুশি তাই করবে আর আমি বোকার মতো তোমাকে বিয়ে করে নেব? হাই হাই, এই ছিল তোর মনে? আমরা তোকে এত বিশ্বাস করলাম আর তুই আমাদের বংশের মুখেই চুনকালি মাখালি। আম্মু, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আপুর গতিবিধি আমার ভালো লাগে না। দেখো আজ সবার সামনে আমাদের কি অপমানটাই না হতে হচ্ছে। চাচি, তিয়াশা, তোমরা অন্তত চুপ করো। তোমরা ভালো করে জানো এসব ডাহা মিথ্যা কথা। ইমরান, তুমি কোন সাহসে আমার নামে এসব জঘন্য মিথ্যা অপবাদ দিচ্ছ? মিথ্যা? এই দেখো প্রমাণ। ইমরান পকেট থেকে কিছু ভুয়া ছবি বের করে আকবর সাহেবের হাতে দিল। ছবিগুলো দেখে আকবর সাহেবের চোখ রাগে লাল হয়ে গেল। ইয়ানা, আকবর সাহেব সজোরে ইয়ানার গালে এক থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়ের আঘাতে ইয়ানা স্টেজের একপাশে ছিটকে পড়ল। ওগো, তুমি মেয়েটাকে এভাবে মারছো কেন? ও তো আমাদের মেয়ে, ওর কথা অন্তত একবার শোনো। তুমি চুপ করো সালমা। তোমার এই আদরের মেয়ে আজ আমার মান সম্মান সব ধুলে মিশে দিয়েছে। আমার এত বছরের অহংকার, আমার বংশের নাম সব শেষ করে দিয়েছে এই মেয়ে। আবু, তুমি আমাকে না জিজ্ঞেস করেই ওর দেওয়া ছবিগুলো বিশ্বাস করে নিলে? আমি তোমার নিজের মেয়ে, আর তুমি আমাকে একটাবারের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে না। চুপ কর বেয়াদব মেয়ে। তোর মতো মেয়ে থাকা আর না থাকা সমান। আঙ্কেল, আমাকে মাফ করবেন। আপনাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক থাকবে, কিন্তু এই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি চললাম। ইমরান চলে যেতে উদ্যত হলে ইয়ানা উঠে দাঁড়ালো। তার চোখে পানি, কিন্তু দৃষ্টিতে চলছে জেদের আগুন। দাঁড়াও ইমরান, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না। আমি তোমাকে লাথি মেরে বের করে দিচ্ছি আমার জীবন থেকে। আর আব্বু, তুমি টাকার অহংকারে আর মিথ্যা সম্মানের মোহে নিজের মেয়েকে চিনতে পারলে না তো? ঠিক আছে, আজ আমি এমন কিছু করব যা তোমাদের এই ম্যাকি সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেবে। ইয়ানা রাগে কাঁপতে কাঁপতে স্টেজ থেকে নেমে এলো। সবার চোখ ইয়ানার দিকে। ইয়ানা সোজা গিয়ে দাঁড়ালো এক কোনায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা 18 বছরের নিরীহ ছেলে নয়নের সামনে। নয়ন এই বাড়িতে আশ্রিত এক গরিব আত্মীয়, যে 5 ফরমাস খাটে। নয়ন, এদিকে আয়। জি জি আপু। তুই আমাকে বিয়ে করবি? ইয়ানার কথা শুনে পুরো বিয়ে বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। নয়ন ভয় পাওয়ার ভান করে 2 কদম পিছিয়ে গেল। আপু এসব কি বলছেন? আমি তোকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তুই আমাকে বিয়ে করবি কি না? হ্যাঁ নাকি না? ইয়ানা, তোর মাথায় কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুই আমাদের বাড়ির আশ্রিত একটা ফকিন্নি ছেলেকে বিয়ে করবি? আমার সামনে দাঁড়িয়ে এই সাহস তোর কি করে হয়? বিয়ে করলাম তাতে তোমার কি আসে যায়? আর ইমরান, তুই ভেবেছিস তুই চলে গেলে আমি বিয়ে না করে বসে থাকবো? দেখ, আজ আমি এই নিরীহ ছেলেটাকেই বিয়ে করব। ভাইজান, মেয়েটার তো দেখছি লজ্জা শরম সব মাথা থেকে উড়ে গেছে। একে তো নিজের চরিত্র খারাপ, তার উপর এখন এই ভিখারির ছেলেকে বিয়ে করতে চাইছে। আপু, তুমি কি পাগল হয়ে গেলে? এই পিচ্চি ছেলে যে কিনা আমাদের বাড়িতে ড্রাইভারের সাথে থাকে, কাজের লোকের মতো হুকুম তামিল করে, তাকে তুমি বিয়ে করবে? তোমার স্ট্যাটাস কোথায় আর ওর কোথায়? তোদের স্ট্যাটাস তোদের কাছে রাখতি আসা। আমার এখন কারোর টাকার দরকার নেই। কাজী সাহেব কোথায়? জি মা, আমি এখানে। আপনি বিয়ে পড়ান, আমি এই নয়নকে বিয়ে করব। আপু, আঙ্কেল আমাকে মেরে ফেলবে। আমি পারবো না। আমাকে মাফ করে দিন আপু। নয়ন কাঁপতে কাঁপতে ইয়ানার পা ধরতে গেলে ইয়ানা নয়নের হাত শক্ত করে ধরে ফেলে। তোকে কেউ কিছু করতে পারবে না, আমি আছি। তুই শুধু কবুল বলবি। কাজী সাহেব, শুরু করুন। কাজী সাহেব, আপনি যদি এই বিয়ে পড়ান তবে আমি আপনাকে পুলিশে দেব। আর ইয়ানা, তুমি যদি সত্যি এই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করিস, তাহলে মনে রাখিস এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। ইয়ানা মা, জেদ করিস না। তোর আব্বুর কাছে ক্ষমা চেয়ে নে। আমি তোর আব্বুকে বোঝাচ্ছি। তুই এই ছেলেকে বিয়ে করে কোথায় যাবি মা? আম্মু, তুমি আমাকে বাধা দিও না। যে বাবা অন্যের কথায় নিজের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সেই বাবার বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই।
কাজী সাহেব, আপনি বিয়ে পড়াবেন নাকি আমি অন্য কাউকে ডাকবো? আকবর সাহেব রাগে গজগজ করতে করতে বললেন, পড়ান বিয়ে, আজ থেকে এই মেয়ে আমার জন্য মরে গেছে। কাজী সাহেব ভয়ে বিয়ে পড়াতে শুরু করলেন। নয়ন বাবু, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? আঙ্কেল, আমি নয়ন, আমার দিকে তাকিয়ে বল কবুল। নয়ন ভয় পাওয়ার অভিনয় করে ঢোক গিলল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কবুল। পরপর 3 বার কবুল বলে বিয়ে সম্পন্ন হলো। ইয়ানার চোখে জেদের আগুন আর বুকে রাজ্যের কষ্ট। বিয়ে যখন হয়েই গেছে, এবার তুই এই ভিখারিটাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন যেন এই বাড়িতে তোকে না দেখি। ভাইজান একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এমন মেয়েকে বাড়িতে রাখলে আমাদের তিয়াশার বিয়েতেও বাধা পড়বে। চাচি, তোমার ওই মিষ্টি কথার পেছনের বিষ আমি খুব ভালো করেই চিনি। তোমরা সবাই খুব ভালো থেকো নিজেদের এই টাকার অহংকার নিয়ে। নয়ন, চল আমার সাথে। আপু, মানে আমার তো এখানে। তুই কি কানে কম শুনিস? আমি তোর স্ত্রী এখন, আমাকে আপু ডাকবি না, চল বলছি। ইয়ানা নয়নের হাত শক্ত করে ধরে এক কাপড়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সালমা বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার মেয়েটাকে তোমরা এভাবে বের করে দিলে? ও তো কোনো দোষ করেনি। আর একটা কথা বললে তোমাকেও এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এদিকে ইয়ানা বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে হাঁটছে। তার এত দিনের সাজানো স্বপ্ন, সম্মান, পরিবার সব এক নিমেষে শেষ হয়ে গেল। নয়ন ইয়ানার পাশ দিয়ে চুপচাপ হাঁটছে। আপনি আপনি বৃষ্টিতে ভিজছেন, আপনার জ্বর চলে আসবে। তুই চুপ করে হাঁটবি একদম। তোকে আমি বিয়ে করেছি, তার মানে এই নয় যে তুই আমার উপর অধিকার ফলাবি। তুই শুধু আমার একটা হাতিয়ার, ওদেরকে দেখানোর জন্য। জি, আমি তো এমনি বলছিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা বস্তির মতো একটা জায়গায় এলো। পুরনো টিনের চালের একটা ভাঙাচোরা ঘর। নয়ন পকেট থেকে চাবি বের করে তালা খুলল। এইটা আমার বাড়ি, আমি এখানে একাই থাকি। বাড়িটা ছোট, আপনার হয়তো কষ্ট হবে। আমার কোনো কষ্ট হবে না, তুই দরজা খোল। ইয়ানা ভেতরে ঢুকে দেখলো একটা মাত্র ছোট ঘর, একটা ভাঙা খাট আর এক কোনায় রান্নার ছোট্ট একটা স্টোভ। ইয়ানা খাটের উপর বসে 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। কেন এমন হলো আমার সাথে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। ইমরান কেন আমার সাথে এই বেইমানিটা করলো? আব্বু কেন আমাকে একবারও বিশ্বাস করলো না? ইয়ানার কান্নায় নয়নের বুকে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলো। নয়ন ধীর পায়ে ইয়ানার কাছে গেল। আপনি আপনি কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমার কষ্ট হয়। তোর কেন কষ্ট হবে? তুই কে আমার? তুই তো একটা কাজের ছেলে, তুই আমাকে দয়া দেখাচ্ছিস? আমি দয়া দেখাচ্ছি না, আমি আপনার স্বামী। স্বামী? তুই আমার স্বামী? তুই নিজেকে আয়নায় দেখেছিস? তুই তো একটা বাচ্চা ছেলে। তোকে আমি বিয়ে করেছি শুধু জেদের বশে। এই বিয়ের কোনো মূল্য আমার কাছে নেই। তুই ফ্লোরে শুয়ে পড়, আমি খাটে ঘুমাবো। জি, আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। আপনার জন্য একটা শুকনো তোয়ালে দিচ্ছি, আপনি মাথাটা মুছে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে। নয়ন একটা পরিষ্কার তোয়ালে ইয়ানার দিকে এগিয়ে দিল। ইয়ানা তোয়ালেটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমাকে তোর কোনো জিনিস ছুতে বলবি না, দূরে গিয়ে শো। আচ্ছা, আমি দূরেই যাচ্ছি। নয়ন ফ্লোরে একটা পাটি বিছিয়ে শুয়ে পড়ল। ইয়ানা খাটে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নয়ন ফ্লোরে শুয়ে আর চোখে ইয়ানার দিকে তাকিয়ে আছে। তার সেই বোকা আর নিরীহ চোখের দৃষ্টি এবার একদম পাল্টে গেল। তুমি কাঁদছো ইয়ানা? তোমার এই প্রতিটা কান্নার ফোঁটার হিসাব আমি কড়াই গন্ডায় নেব। তুমি ভাবছো ইমরান তোমাকে ধোঁকা দিয়েছে? আসলে ইমরানকে দিয়ে এই কাজটা আমি করিয়েছি, কারণ ইমরান আর তোমার চাচি মিলে প্ল্যান করেছিল বিয়ের পর তোমাকে পাগল প্রমাণ করে তোমার বাবার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার। আমি সেটা হতে দিতে পারতাম না। তোমাকে ওদের নোংরা হাত থেকে বাঁচানোর একটাই উপায় ছিল তোমাকে নিজের কাছে নিয়ে আসা। তুমি আমাকে ঘেন্না করো, অবহেলা করো, আমার তাতে
কোনো দুঃখ নাই, কিন্তু আমি তোমাকে কারো ক্ষতির শিকার হতে দেব না। এই ডেভিল তার নিজের জিনিসের উপর কারো নজর সহ্য করে না। নয়ন আস্তে করে উঠে দাঁড়ালো। ইয়ানা ততক্ষণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। নয়ন ইয়ানার কাছে গিয়ে তার ভিজে চুলগুলো খুব আলতো করে মুছে দিতে লাগলো। ইয়ানা ঘুমের ঘোরেই বলে উঠল, আমাকে ছুবে না, দূরে যাও। আমি তো সারা জীবন তোমার কাছেই থাকতে চাই ইয়ানা। নয়ন ইয়ানার গায়ে একটা কাঁথা জড়িয়ে দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে সে পকেট থেকে তার দামি স্মার্টফোনটা বের করলো, যেটা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল। একটা নাম্বারে কল দিল সে। হ্যালো বস, কাজ কি সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ কবির, আমার পাখি এখন আমার খাঁচায় একদম নিরাপদে। কিন্তু বস, ইমরান তো অনেক বেশি উড়ে যাচ্ছে, ওকে কি এবার মাটিতে নামাবো? এখনই না, ওকে একটু আনন্দ করতে দে। ও ভাবছে ও জিতে গেছে। কাল সকালে ওকে প্রথম ধাক্কাটা দিবি। ওর ফ্যাক্টরির যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে দে। আর হ্যাঁ, ওর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দে। ও যেন বুঝতে পারে যে ও কার জিনিসের দিকে হাত বাড়িয়েছিল। ওকে বস। আর আপনার শ্বশুরবাড়ির কি খবর? ওই রুবিনা আর তিয়াশাকে তো আমি রাস্তায় নামাবো, তবে আস্তে আস্তে। খেলা তো সবে শুরু হলো। এখন তুই রাখ, আমার ইয়ানার হয়তো কিছু লাগতে পারে। নয়ন কল কেটে দিয়ে একটা শয়তানি হাসি দিল। নিরীহ চেহারার আড়ালে লুকিয়ে থাকা সেই ডেভিল হাসিতে যেন পুরো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা লুকিয়ে আছে। নয়ন ধীর পায়ে আবার ঘরে ফিরে এলো। ইয়ানা তখনও ঘুমাচ্ছে। নয়ন ফ্লোরে গিয়ে শুয়ে পড়ল। সকালে ইয়ানার ঘুম ভাঙলো একটা সুন্দর গন্ধে। সে চোখ খুলে দেখলো নয়ন স্টোভের কাছে দাঁড়িয়ে কিছু একটা রান্না করছে। এই, তুই কি করছিস ওখানে? আপু, মানে আপনার তো ক্ষুধা লেগেছে, তাই আমি একটু ডিম ভুনা আর ভাত রান্না করছি। আপনি ফ্রেশ হয়ে নিন। আমি তোর হাতের রান্না খাবো না, আমার ঘেন্না করে। ঘেন্না কেন করবে? আমি তো খুব পরিষ্কার করে রান্না করেছি। আপনি না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। তুই আমার শরীরে এত চিন্তা করছিস কেন? তুই আমাকে চিনিস আমি কে? আমি ইয়ানা। আমার এক কথায় 1000 জন আমার সেবা করতে দাঁড়িয়ে যাবে, আর তুই আমাকে এই ভাঙা ঘরে তোর হাতের ডিম ভুনা খেতে হবে? পরিস্থিতি সবসময় এক থাকে না। এখন আপনার কাছে কেউ নেই, আমি ছাড়া আপনার এই মুহূর্তে আর কোনো আপন মানুষ নেই। আপন মানুষ? তুই আমার আপন মানুষ? তুই তো একটা সুযোগ সন্ধানী। তুই সুযোগ বুঝে আমাকে বিয়ে করেছিস যাতে আমার বাবার টাকার ভাগ পাস। আমি তোদের মতো ছোট লোকদের খুব ভালো করেই চিনি। ইয়ানার কথায় নয়ন যেন থমকে গেল। তার বুকে খুব কষ্ট হলো, কিন্তু সে সেটা বাইরে প্রকাশ করলো না। সে শুধু মাথা নিচু করে রইল। আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু দয়া করে খাবারটা খেয়ে নিন। আপনি কাল রাত থেকে কিছু খাননি। আমি খাবো না মানে খাবো না, তুই খাবারটা ফেলে দে। ইয়ানা জেদ করে জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। নয়ন একটা প্লেটে খাবার বেড়ে ইয়ানার সামনে নিয়ে এলো। আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, একটু খেয়ে নিন প্লিজ। তুই আবার আমার সামনে এসেছিস? তোকে না বললাম আমি খাবো না? ইয়ানা রাগের মাথায় নয়নের হাতের প্লেটটায় সজোরে ধাক্কা মারলো। প্লেটটা মাটিতে পড়ে সব খাবার নষ্ট হয়ে গেল। নয়ন চমকে পিছিয়ে গেল। ইয়ানা নিজেও একটু অবাক হলো নিজের এই কাজে, কিন্তু জেদ বজায় রাখলো। তোকে বলেছিলাম না আমার সামনে আসবি না? জি ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। নয়ন নীরবে মেঝের খাবারগুলো পরিষ্কার করতে লাগলো। তার চোখের কোণে পানি জমেছে, কিন্তু সে সেটা ইয়ানাকে বুঝতে দিল না। ইয়ানা আর চোখে নয়নের দিকে তাকিয়ে দেখলো ছেলেটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ইয়ানার মনে একটু খারাপ লাগলেও সে কিছু বলল না। আমি বাইরে যাচ্ছি, আমার একটা কাজ আছে। আপনি ঘর থেকে বের হবেন না, এই জায়গাটা বেশি ভালো না। কেউ এলে দরজা খুলবেন না। তুই আমাকে জ্ঞান দিবি না। আমার যখন যা খুশি আমি তাই করব। তুই যাওয়ার হলে যা। আচ্ছা, আমি দুপুরের খাবার নিয়ে আসবো। নয়ন দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে গেল। ইয়ানা একা ঘরে বসে হাঁপিয়ে উঠল।
তার মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন ইমরান তার সাথে এমন করলো? কেন তার বাবা তাকে একটা বারের জন্যেও বিশ্বাস করলো না? আর এই ছেলেটা, এই পিচ্ছি ছেলেটা কেন তার সব অপমান এত নীরবে সহ্য করছে? ইয়ানা ভাবতে ভাবতে আবার কেঁদে ফেললো। এদিকে নয়ন বস্তি থেকে বেরিয়ে সোজা একটা নামে গাড়িতে গিয়ে উঠলো। হাসিম নামের এক লোক গাড়ি চালাচ্ছিল। বস, আপনি এভাবে ভাঙ্গা ঘরে থাকবেন? আপনি চাইলে তো ম্যাডামকে আসল প্রদেশে নিয়ে আসতে পারেন। না হাসেম, ইয়ানা এখন মানসিকভাবে অনেক ভেঙে আছে। ওকে এখন সত্যিটা বললে ও বিশ্বাস করবে না। ও ভাববে আমি ওকে কিনে নিতে চাইছি। ওকে আগে আমার এই গরিব রূপের প্রতি বিশ্বাস আনতে হবে। ও যখন বুঝতে পারবে যে টাকার চেয়ে মানসিক শান্তির মূল্য অনেক বেশি, তখন আমি ওকে সব বলবো। কিন্তু বস, ম্যাডাম তো আপনাকে অপমান করছে, আপনার কষ্ট হচ্ছে না? ওর দেওয়া অপমান আমার কাছে আশীর্বাদের মতো। ও আমাকে বকুক, মারুক, যা খুশি করুক, শুধু আমার চোখের সামনে থাকুক। আমি ওকে আমার থেকে দূরে যেতে দেব না। তুই এখন গাড়ি টান, কবিরের ওখানে যেতে হবে। জি বস। নয়ন তার ল্যাপটপ খুলে বসলো গাড়িতে। স্ক্রিনে ইমরানের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ভাসছে। নয়ন একটা কিবোর্ড চাপতেই ইমরানের সব টাকা জিরো হয়ে গেল। নয়নের ঠোঁটে আবার সেই ভয়ঙ্কর ডেভিল হাসি ফুটে উঠল। ইমরান, তুই আমার ইয়ানাকে কাঁদিয়েছিস, এবার তোর কাদার পালা। আমি তোকে এমনভাবে শেষ করব যে তুই নিজের মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু পাবি না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ইয়ানা একা সেই ভাঙা ঘরে বসে আছে। খিদায় তার পেট জ্বলছে, কিন্তু জেদের কারণে সে একটুও কাঁদছে না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ইয়ানা চোখ মুছে দরজার দিকে তাকালো। ইয়ানা, মানে দরজাটা একটু খুলবেন? আমি নয়ন। আমি তোকে বলেছিলাম না আমার চোখের সামনে আর আসবি না? তুই আবার ফিরে এসেছিস কেন? আমি তো আপনার স্বামী। আমি আপনাকে একা রেখে কোথায় যাব? দরজাটা খুলুন, আমি আপনার জন্য খাবার এনেছি। আমার তোর আনা ভিখারির খাবার খাওয়ার কোনো শখ নেই, তুই যা এখান থেকে। নয়ন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দরজার ওপাশে। তারপর খুব শান্ত গলায় বলল, আপনি যদি দরজা না খোলেন, আমি কিন্তু এই দরজার সামনেই বসে থাকব। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আমি বৃষ্টিতে ভিজব, কিন্তু কোথাও যাব না। তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? তোর তো দেখি সাহস কম না। ইয়ানা রাগে গজগজ করতে গিয়ে দরজা খুলে দিল। নয়ন হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নয়নের চোখে মুখে একটা অদ্ভুত মায়া, যা ইয়ানাকে এক মুহূর্তের জন্য থমকে দিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ভেতরে আয়, আর শোন, আমাকে একদম বউয়ের মতো ট্রিট করার চেষ্টা করবি না। তুই আমার বাবার বাড়িতে যেমন আশ্রিত ছিলি, এখানেও তুই আমার কাজের ছেলেই থাকবি, বুঝেছিস? জি, বুঝেছি। আপনি বসুন, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। নয়ন খুব যত্ন করে একটা পরিষ্কার থালায় ভাত আর মুরগির মাংস বেড়ে ইয়ানার সামনে দিল। ইয়ানা খাবারটার দিকে তাকিয়ে একবার ঢোক গিলল। তার খুব খিদে পেয়েছে। এই খাবার তুই কোথা থেকে এনেছিস? চুরি করেছিস নাকি? না, মানে আমি তো একটা পার্ট টাইম জব করি, সেখান থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে একটা ভালো হোটেল থেকে আপনার জন্য কিনে এনেছি। আপনি খেয়ে নিন। আর তুই তুই খেয়েছিস? জি, আমি খেয়েছি। আপনি আমার চিন্তা করবেন না। ইয়ানা আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। সত্যি বলতে খাবারটা তার কাছে অমৃতের মতো লাগছিল। নয়ন ফ্লোরে বসে এক দৃষ্টিতে ইয়ানার খাওয়া দেখছে। তার চোখের দৃষ্টিতে লুকিয়ে আছে এক গভীর সমুদ্রের মতো ভালোবাসা। ওই, তুই এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি? না, মানে আপনাকে খুব সুন্দর লাগছিল তো, তাই দেখছিলাম। শাট আপ, একদম এসব ফালতু কথা বলবি না। তোর বয়স কত? 18 আর আমার 26। তুই আমার ছোট ভাইয়ের বয়সের। আমাকে এইসব সস্তা লাইন মারার চেষ্টা করবি না। স্বামী তো বয়সে ছোট হতে পারে, তাই না? আর আমি আপনাকে সম্মান করি। আপনি আমার স্ত্রী। তোর মতো একটা পিচ্চি ছেলেকে আমি স্বামী মানবো? এই বিয়েটা জাস্ট একটা ডিল ছিল আমার বাবা আর ওই
বেঈমান ইমরানকে দেখানোর জন্য। কাল থেকে আমি আমার কলেজে যাব। আমি লেকচারার, আমার নিজের একটা পরিচয় আছে। তোর ওই 2 টাকার রোজগারে আমার চলতে হবে না। আপনি যা ভালো বোঝেন তাই করবেন, আমি আপনাকে কখনো বাধা দেব না। পরের দিন সকাল ইয়ানা রেডি হয়ে তার কলেজের দিকে রওনা দিল। নয়ন দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলো, ঠিক একজন পাহারাদারের মতো। কলেজে ঢোকার মুখে ইয়ানার সহকর্মী আরমান এগিয়ে এলো। ইয়ানা, তুই কলেজে এসেছিস? আমি তো ভাবলাম কালকের ওই ইনসিডেন্টের পর তুমি হয়তো। আরমান, আমার পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল লাইফকে আমি কখনো মেলাই না। আমি ঠিক আছি। ইয়ানা, আমি তোমায় অনেক আগে থেকে পছন্দ করি, তুমি জানো না সেটা? ইমরান যা করছে তা জঘন্য। আর তুমি রাগের মাথায় ওই বাচ্চা ছেলেটাকে কেন বিয়ে করতে গেলে? তুমি চাইলে এখনো আমাকে। আরমান, লিমিট ক্রস করো না। আমি বিবাহিত, আর আমার স্বামী বাচ্চা নাকি বুড়ো সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আরমান ইয়ানার হাত ধরার চেষ্টা করলো। ইয়ানা হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিল। একটু দূরে দাঁড়িয়ে নয়ন এই দৃশ্যটা দেখছিল। নয়নের চোখের মনি স্থির হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। পকেট থেকে ফোন বের করে সে একটা মেসেজ টাইপ করলো। আরমান, তুই ইয়ানার গায়ে হাত দেওয়ার সাহস করলি? তোকে তো আমি কলেজের ত্রিসীমানায় আর দেখতে চাই না। নয়ন তার ডান হাত হাসেমকে মেসেজ দিল। ঠিক 5 মিনিট পর আরমানের ফোনে একটা কল এলো। হ্যালো, কি বলছেন আপনি? আমার সব রিসার্চ পেপার ক্যান্সেল হয়ে গেছে আর আমাকে ডিপার্টমেন্ট থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন? হ্যালো হ্যালো। আরমান মাথায় হাত দিয়ে বসে পড়ল। ইয়ানা অবাক হয়ে আরমানের দিকে তাকালো, কিন্তু কিছু না বলে ক্লাসের দিকে চলে গেল। নয়ন একটা তৃপ্তির হাসি হেসে কলেজের বাইরে এসে দাঁড়ালো। ঠিক তখনই একটা দামি গাড়ি এসে কলেজের গেটে থামলো। গাড়ি থেকে নামলো তিয়াশা আর তার প্রেমিক ফাহাদ। আরে ফাহাদ, দেখো দেখো, এই তো আপু সেই পিচ্ছি বরটা দাঁড়িয়ে আছে। আসলেই তো। কিরে ছেলে, তোর তো ভাগ্য খুলে গেছে। একেবারে 1 কোটিপতির মেয়েকে ফাঁসিয়ে ফেললি। তা ইয়ানা কোথায়? কলেজের ভেতরে? আপনারা কারা? আর ইয়ানা মানে আমার স্ত্রীর নামে বাজে কথা বলবেন না। তোর স্ত্রী? তুই তো একটা রাস্তার ভিখারি। আপু তোকে জাস্ট একটা টিস্যু পেপারের মতো ইউজ করেছে। কাজ শেষ হলে তোকে ড্রেনে ফেলে দেবে। ইয়ানা ঠিক সেই মুহূর্তে ক্লাস থেকে বের হয়ে গেটের কাছে আসছিল। তিয়াশার ফাহাদকে দেখে সে থমকে দাঁড়ালো। নয়ন মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে আপনারা যা খুশি বলুন, কিন্তু ইয়ানাকে কিছু বলবেন না। ও অনেক ভালো। তুই আমাকে শেখাবি? ওই রাস্তার কুকুর, তোকে তো আজ আমি। ফাহাদ নয়নের গায়ে হাত তুলতে গেলে ইয়ানা দৌড়ে এসে ফাহাদের হাত শক্ত করে ধরে ফেলে। ইয়ানার চোখে আগুন জ্বলছে। ফাহাদ, খবরদার বলছি, আমার স্বামীর গায়ে হাত তোলার আগে নিজের হাতটার কথা চিন্তা করিস। হাতটা কিন্তু আমি গোড়া থেকে কেটে ফেলবো। আপু, তুমি ফকিনীর ছেলের জন্য ফাহাদের গায়ে হাত তুলছো? তোমার তো লেভেল বলতে আর কিছু অবশিষ্ট নেই। আমার লেভেল তোর মাপতে আসিস না। আমার লেভেল তোরা মাপতে আসিস না তিয়াশা। তোরা যে নোংরা খেলা খেলেছিস না আমার সাথে, তার জবাব আমি দেব। আর হ্যাঁ, আমার স্বামী ভিখারি হতে পারে, ছোট হতে পারে, কিন্তু তোদের ওই বেঈমান ইমরানের চেয়ে 1000 গুণে ভালো। অন্তত সে আমাকে রাস্তায় অপমান করছে না। খুব তো বড় বড় কথা বলছো ইয়ানা। কালকে যখন তোমার বাবা তোমাকে নিগাল ত্যায্যপুত্র করবে আর তোমার সব ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিবে, তখন ওই পিচ্ছি ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। ইয়ানা একটু দমে গেল, কিন্তু বাইরে প্রকাশ করলো না। নয়ন চুপচাপ সব দেখছিল। ফাহাদ আর তিয়াশা হাসতে হাসতে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই ফাহাদের ফোনে একটা কল এলো। হ্যালো, কি বলছিস? আমাদের কাস্টমসে আটকে থাকা ওই 50 কোটি কনসাইনমেন্ট সিল হয়ে গেছে? মানে কি? কিভাবে হলো? ফাহাদের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা পকেটে রাখলো। তিয়াশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ফাহাদ, কি হয়েছে?
তুমি ঘামছো কেন? আমার বাবার কোম্পানি শেষ দিয়েশা। আমাদের সব কনসাইটমেন্ট সিজ হয়ে গেছে। কে বা কারা আমাদের বিরুদ্ধে পুলিশের সব গোপন ডকুমেন্ট লিঙ্ক করে দিয়েছে। ফাহাদ আর তিয়াশা হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে ছুটে চলে গেল। ইয়ানা অবাক হয়ে তাকিয়ে আছে। নয়ন পেছন থেকে খুব নিরীহ গলায় বলল, আল্লাহ বিচার করে দিয়েছেন ইয়ানা, যারা অন্যের ক্ষতি চায় তাদের নিজেদেরই ক্ষতি হয়। তুই চুপ কর, এত ফিলোসফি ছাড়তে হবে না। চল বাড়ি চল, আমার মাথা ধরেছে প্রচন্ড। দুজনে বস্তির সেই ভাঙা ঘরে ফিরে এলো। ইয়ানা এসেই বিছানায় এলিয়ে পড়ল। তার খুব ক্লান্তি লাগছে। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। নয়ন গিয়ে দরজা খুলতেই দেখলো তার ভার্সিটির বন্ধু জেরিন দাঁড়িয়ে আছে। জেরিনের হাতে একটা টিফিন বক্স আর কিছু বই। নয়ন, তুই ভার্সিটিতে যাসনি কেন আজ? আমি তোর জন্য এই নোটসগুলো আর খাবার নিয়ে এলাম। জেরিন, তুই এখানে কেন এসেছিস? এই জায়গাটা তো ভালো না। কেন আসতে পারি না? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? আর আমি তোকে ছাড়া ক্লাসে বোর হচ্ছিলাম। জেরিন কথাগুলো বলতে বলতে নয়নের কাঁধে হাত রাখলো। ইয়ানা বিছানা থেকে উঠে বসলো। তার বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠলো। একটা তীব্র ঈর্ষা, একটা অজানা রাগ তার মাথা চড়ে বসলো। সে গদগদ করে হেঁটে দরজার কাছে গেল। এক্সকিউজ মি, আপনি কে? আর ওর গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? আপনি কে? আমি তো নয়নের ফ্রেন্ড। আমি কে সেটা ওর মুখ থেকেই শুনুন। নয়ন বল ওকে আমি কে। জেরিন, ইনি ইয়ানা, আমার স্ত্রী। হোয়াট? স্ত্রী? তুই বিয়ে করেছিস? আর এ আন্টিকে? তুই তো একটা বাচ্চা ছেলে নয়ন। আন্টির শব্দটা শুনে ইয়ানার মাথায় রক্ত উঠে গেল। সে জেরিনের হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিয়ে সোজা বাইরে ছুঁড়ে ফেলে দিল। জাস্ট শাট আপ ইউ স্টুপিড গার্ল। আমি আন্টি নাকি ওর দিদিমা সেটা তোর দেখার বিষয় না। ও আমার স্বামী, ওর ভালো মন্দ ওর পড়াশোনা সব আমি দেখব। তোর কোনো দরকার নেই ওর খোঁজ নেওয়ার। আর নেক্সট টাইম যদি ওকে তুই টাচ করেছিস আমি তোর হাত ভেঙে দেব। গেট লস্ট। তুই তো একটা সাইকো মহিলা। নয়ন, তুই কিভাবে থাকিস এর সাথে? আমি যাচ্ছি। জেরিন রাগে গজগজ করতে করতে চলে গেল। ইয়ানা জোরে দরজাটা বন্ধ করে দিয়ে হাঁপাতে লাগলো। তার বুকটা দ্রুত ওঠানামা করছে। নয়ন অবাক হওয়ার ভান করে ইয়ানার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার বুকের ভেতর খুশির বন্যা বয়ে যাচ্ছে। আপনি আপনি ওভাবে ওকে অপমান করে তাড়িয়ে দিলেন কেন? ও তো আমার শুধু বন্ধুই ছিল। বন্ধু? তোর ওই বন্ধুকে আমি খুব ভালো করেই চিনি। আর তুই তুই খুব মজা পাচ্ছিলি না ওর ওই ন্যাকামো দেখে? আমি তো কিছু বলিনি, আপনি শুধু শুধুই রাগ করছেন। আমি রাগ করবো না তো কে করবে? তুই আমার লিগ্যাল হাজবেন্ড। আমার স্বামী হয়ে তুই অন্য মেয়ের সাথে গদগদ হয়ে কথা বলবি আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কিন্তু আপনি তো আজ সকালে বললেন এই বিয়েটা জাস্ট একটা ডিল। আপনি আমাকে স্বামী মানেন না, তাহলে এখন আমার উপর এত অধিকার ফলাচ্ছেন কেন? নয়নের কথায় ইয়ানা থমকে গেল। সত্যিই তো, সে কেন এত রিয়াক্ট করছে? এই পিচ্ছি ছেলেটার উপর তার কিসের এত অধিকার বোধ? ইয়ানা কোনো উত্তর না খেয়ে খপ করে নয়নের কলার চেপে ধরলো। আমি যা খুশি তাই করব। আমি তোর উপর অধিকার ফলাবো, তোকে বকবো, তোকে মারবো, কিন্তু তুই অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতে পারবি না, মনে থাকে যেন। ইয়ানা নয়নকে ছেড়ে দিয়ে খাটে গিয়ে বসে পড়ল। নয়ন একটা মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে ফেললো। তার প্ল্যানটা নিখুঁতভাবে কাজ করছে। ইয়ানার মনের ভেতর সে নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পারছে। আচ্ছা, আমি আর কারোর সাথে কথা বলবো না। আপনি শান্ত হন, আমি আপনার জন্য এক কাপ কফি বানিয়ে আনছি। রাত বাড়তে লাগলো। হঠাৎ করেই বাইরে প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। টিনের চাল দিয়ে ঝমঝম করে শব্দ হচ্ছে। ইয়ানা ভয়ে কান চেপে খাটের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। ঘুটঘুটে অন্ধকার পুরো ঘর। ইয়ানা একটা ছোট চিৎকার দিয়ে উঠল। নয়ন, নয়ন তুই কোথায়? আমি এখানে ইয়ানা, ভয় পাবেন না, আমি মোমবাতি জ্বালাচ্ছি। নয়ন একটা মোমবাতি জ্বালালো। মোমের আলোয় ইয়ানা দেখলো চালের একটা ফুটো দিয়ে ঠিক ইয়ানার খাটের ওপর বৃষ্টির পানি পড়ছে। ইয়ানা গুটিয়ে একপাশে সরে গেল। নয়ন সেটা খেয়াল করলো। ওই জায়গাটা ভিজে যাচ্ছে,
আপনি এই পাশে আসুন। তুই কোথায় ঘুমাবি? নিচে তো পুরোটাই পানিতে ভেসে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থাকবো, সমস্যা নেই, আপনি ঘুমান। নয়ন একটা প্লাস্টিকের বস্তা নিয়ে সেই ফুটোটার নিচে দাঁড়িয়ে রইল, যাতে পানিটা খাটের উপর না পড়ে। বৃষ্টির ছাটে নয়নের পুরো শরীর ভিজে যাচ্ছে, সে শীতে কাঁপছে। ইয়ানা মোমের আলোয় দেখছে একটা 18 বছরের ছেলে তার জন্য কতটা স্যাক্রিফাইস করছে। ইয়ানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তুই তুই ওটা রেখে দে, তুই ভিজে যাচ্ছিস তো, তোর ঠান্ডা লাগবে। আমার কিছু হবে না ইয়ানা, আপনি আরামে ঘুমান। আপনার যেন এক ফোঁটা পানিও গায়ে না লাগে, সেই দায়িত্ব আমার। তুই কেন করছিস আমার জন্য এত কিছু? আমি তোকে কত অপমান করেছি, কত বাজে কথা বলেছি, তাও তুই কেন আমাকে এত কেয়ার করিস? নয়ন প্লাস্টিকটা ধরে রেখেই ইয়ানার চোখের দিকে তাকালো। তার সেই শান্ত চোখের ভেতর এক অদ্ভুত মায়া। কারণ পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই ইয়ানা। আপনি আমাকে জোর করে বিয়ে করলেও আমি আপনাকে মন থেকে আমার স্ত্রী মেনে নিয়েছি, আর নিজের স্ত্রীকে আগলে রাখার জন্য আমি নিজের জীবনও দিতে পারি। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে জীবনে কখনো এত নিঃস্বার্থ ভালোবাসা কারো কাছে পায়নি। বাবা, মা, ইমরান সবাই তাকে শুধু টাকার পাল্লায় মেপেছে, আর এই ভিখারি ছেলেটা তার জন্য নিজের শরীর ভিজিয়ে তাকে পাহারা দিচ্ছে। ইয়ানার ভেতরের পাথরটা যেন আস্তে আস্তে গলতে শুরু করলো। নয়ন, তুই পাগল, আস্ত একটা পাগল। ইয়ানা আর কিছু বলতে পারলো না, শুধু ডুকরে কেঁদে উঠল। নয়ন নীরবে দাঁড়িয়ে রইল, আর ডেভিল রূপ আজ সম্পূর্ণ হার মেনেছে এই নিরীহ ভালোবাসার কাছে। সে মনে মনে শপথ নিল ইয়ানার এই চোখের পানির বদলা সে রুবিনা আর ইমরানের রক্তের বিনিময়ে নেবে। তুমি শুধু দেখতে থাকো ইয়ানা, কাল সকালের সূর্য তোমার শত্রুদের জন্য এক ভয়ঙ্কর অন্ধকার নিয়ে উঠবে। এই ডেভিল তার ভালোবাসার মানুষের অপমানের প্রতিশোধ কিভাবে নেয় সেটা পুরো শহর দেখবে। সারা রাত নয়ন ভিজে ভিজে ইয়ানাকে বৃষ্টি থেকে বাঁচালো। ভোরের দিকে বৃষ্টি থামলে নয়ন ফ্লোরেই বসে পড়ল। তার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। ইয়ানা ঘুম থেকে উঠে দেখলো নয়ন ফ্লোরে অচেতন হয়ে পড়ে আছে। নয়ন, নয়ন, কি হয়েছে তোর? ইয়ানা দৌড়ে গিয়ে নয়নের গায়ে হাত দিতেই চমকে উঠল। নয়নের গা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। ইয়ানার বুকের ভেতর একটা তীব্র ভয় কাজ করতে লাগলো। সে নয়নের মাথাটা নিজের কোলে তুলে নিল। আল্লাহ, এত জ্বর! নয়ন, চোখ খোল প্লিজ, আমি ডাক্তার ডাকছি। ইয়ানার চোখের পানি নয়নের কপালের ওপর গড়িয়ে পড়ল। যে মেয়েটা কাল পর্যন্ত নয়নকে ঘেন্না করত, আজ সেই মেয়েটার বুকেই নয়নের জন্য এক আকাশ সমান ব্যাকুলতা। ভাঙা ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু বৃষ্টির রিমঝিম শব্দ আর ইয়ানার ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ফ্লোরে নয়ন অচেতন হয়ে পড়ে আছে, তার শরীর জ্বরে যেন আগুনের মতো পুড়ছে। ইয়ানা নিজের কোলে নয়নের মাথাটা নিয়ে পাগলের মতো ডাকছে, নয়ন, নয়ন, চোখ খোল। এই পাগল ছেলে, চোখ খোল বলছি। তুই এভাবে পড়ে আছিস কেন? ইয়ানার হাত কাঁপছে। যে মেয়েটা কাল পর্যন্ত নয়নকে ছুতে ঘেন্না করেছে, আজ সেই মেয়েটার হাত নয়নের কপাল থেকে সরছে না। নয়নের শ্বাস প্রশ্বাস স্রোত বইছে। ইয়ানা বুঝতে পারছে না সে কি করবে। আল্লাহ, আমি এখন কি করব? এই বস্তির মধ্যে আমি ডাক্তার কোথায় পাবো? আমার কাছে তো একটা কানাকড়িও নেই। ইয়ানা হুড়মুড় করে উঠে দাঁড়ালো, এক মগ পানি আর নিজের ওড়নাটা ভিজিয়ে নয়নের পাশে বসে পড়ল। নিজের গায়ের ওড়না দিয়ে সে নয়নের মাথা মুছিয়ে দিতে লাগলো। নয়নের চোখ জোড়া শক্ত করে বন্ধ। তুই কেন এমন করলি? কেন সারা রাত ওই বৃষ্টির ছাটের মধ্যে দাঁড়িয়ে থাকলি? আমি কি তোকে বলেছিলাম আমার জন্য এত দরদ দেখাতে? আমি তো তোকে কাল কত অপমান করেছি, খাট ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছি। তুই কেন আমাকে এত কেয়ার করতে গেলে? তুই জানিস না আমাকে যারা ভালোবাসে তারা সবাই শেষ পর্যন্ত কষ্ট পায়? ইয়ানার চোখের পানি টপ টপ করে নয়নের গালে পড়ছে। নয়ন জ্বরের ঘোরে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করলো। ইয়ানা কান পেতে শোনার চেষ্টা করলো। মা গো, আমাকে একা রেখে যেও না, আমার খুব ভয় করে অন্ধকারে। নয়নের এই ভাঙা ভাঙা কথাগুলো ইয়ানার বুকের ভেতর যেন তীরের মতো বিঁধল।
18 বছরের একটি ছেলে, যার এই বয়সে বই খাতা নিয়ে ভার্সিটিতে হাসি মুখে থাকার কথা, সে কিনা জ্বরের ঘোরে মায়ের জন্য ডুকরে কাঁদছে। নয়ন, আমি আছি তো, আমি কোথাও যাব না। তুই চুপ কর, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। ইয়ানা বুঝতে পারলো এভাবে শুধু জলপট্টি দিয়ে জ্বর কমবে না। সে দ্রুত নিজের ব্যাগটা হাতড়ালো, কিন্তু তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছু তার বাবা কাল রাতেই ব্লক করে দিয়েছে। ক্যাশ টাকা একটাও নেই। ইয়ানা নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে করতে লাগলো। হঠাৎ তার হাত গেল নিজের গলার সোনার চেইনটার দিকে। এটা তার মায়ের দেওয়া শেষ স্মৃতি। আমার মায়ের দেওয়া স্মৃতি, কিন্তু এই মুহূর্তে নয়নের জীবনের চেয়ে এটা বড় নয়। এই ছেলেটা আমার জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর আমি সামান্য একটা চেইনের মায়া করব? ইয়ানা চেইনটা গলা থেকে ছিঁড়ে নিল। বাইরে তখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে। ইয়ানা নয়নের মাথায় আরেকবার ভালো করে জলপট্টি দিয়ে ঘর থেকে দৌড়ে বের হলো। কাদামাখা রাস্তা পার হয়ে সে বস্তির বাইরের একটা ওষুধের দোকানে গিয়ে দাঁড়ালো। ভাই ভাই, আমাকে কিছু জ্বরের হাই পাওয়ারের ওষুধ দিন তো, খুব এমার্জেন্সি। ম্যাডাম, ডাক্তার দেখাইছেন? প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ দেওয়া যাবে না। আর আপনি তো এই এলাকার না মনে হয়। আমার স্বামীর প্রচন্ড জ্বর, সে অজ্ঞান হয়ে আছে। প্লিজ ভাইয়া, আপনি আমাকে কয়েকটা ভালো ওষুধ দিন, আমি আপনাকে অনেক টাকা দেব। টাকা তো দেবেন, কিন্তু প্রেসক্রিপশন? বললাম তো আমার স্বামী মরে যাচ্ছে, আপনি কি বাংলা কথা বলছেন না? আমার কাছে এখন টাকা নেই। এই সোনার চেনটা রাখুন, এর দাম 50,000 টাকার উপরে, আপনি ওষুধ দিন। দোকানদার অবাক হয়ে ইয়ানার দিকে তাকালো। এত দামি পোশাক পরে একটা মেয়ে কাদায় মাখামাখি হয়ে একটা সস্তা ওষুধের দোকানে সোনার চেইন বন্ধক রাখছে। ম্যাডাম শান্ত হন, আমি ওষুধ দিচ্ছি, কিন্তু এত দামি জিনিস আমি রাখতে পারবো না। আপনি ওষুধ নিয়ে যান, পরে টাকা দিয়ে যান। না, আমি কারোর দয়া নেইনি, আপনি এটা রাখুন। আমি ইনায়া, মানে আমি কারোর কাছে হাত পাতি না। ইয়ানা জেদ করে চেইনটা কাউন্টারে ফেলে ওষুধ নিয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটলো। তার নিজেরও যে বৃষ্টিতে ভিজে শীত করছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরে ফিরে সে দেখলো নয়ন ফ্লোরেই কুকুরে শুয়ে কাঁপছে। নয়ন, আমি এসে গেছি, এই দেখ ওষুধ এনেছি, তুই একটু উঠে বস। ইয়ানা অনেক কষ্টে নয়নকে টেনে তুলে খাটের সাথে হেলান দিয়ে বসালো। এক গ্লাস পানি নিয়ে নয়নের মুখের কাছে ধরলো। ইয়ানা, আপনি ভিজে গেছেন, আপনার ঠান্ডা লাগবে তো। তুই একদম কথা বলবি না, মুখ খোল, ওষুধটা খা চুপচাপ। ইয়ানা নিজের হাতে নয়নকে ওষুধ খাইয়ে দিল। তারপর গায়ের সব জোর দিয়ে নয়নকে টেনে খাটের ওপর শুইয়ে দিল। নয়নের ভেজা শার্টটা খুলে দিয়ে নিজের একটা শুকনো চাদর দিয়ে তাকে ভালোভাবে ঢেকে দিল। আমাকে আমাকে একা ফেলে যাবেন না ইয়ানা, আমার খুব ভয় করে। সবাই আমাকে ছেড়ে চলে যায়। কেউ তোকে ছেড়ে যাবে না, তুই ঘুমা, আমি এখানেই আছি। ইয়ানা খাটের একপাশে বসে নয়নের মাথাটা নিজের বুকের কাছে টেনে নিল। নয়ন জ্বরের ঘরে ইয়ানার পেটের কাছে মুখ গুজে ছোট্ট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে রইল। ইয়ানা আলতো হাতে নয়নের চুলে বিলি কেটে দিতে লাগলো। তার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তুই কেন এত ভালো রে নয়ন? আমি তো সারা জীবন শুধু টাকার পেছনে ছুটেছি, অহংকার করেছি নিজের স্ট্যাটাস নিয়ে। আমার বাবা আমাকে টাকার মেশিন ছাড়ার কিছুই ভাবেনি। ইমরান আমাকে একটা প্রজেক্টের বেশি কিছু মনে করেনি। আর তুই এই ভাঙা ঘরে আমাকে রানীর মতো রাখতে চাস। তোর এই বোকা ভালোবাসার যোগ্য কি আমি? ইয়ানার কান্নায় নয়নের কপাল ভিজে যাচ্ছে। নয়ন জ্বরের ঘোরে ইয়ানার একটা হাত শক্ত করে চেপে ধরলো, যেন কোনো মতে সে ইয়ানাকে হারাতে চায় না। আমি আপনাকে অনেক ভালোবাসি ইয়ানা, অনেক আগে থেকে। তুই কি বলছিস এইসব? তুই তো আমাকে চিনিসই না। চিনি, আমি আপনাকে রোজ দেখতাম কলেজের বারান্দায়। আপনি যখন রেগে থাকতেন আপনার নাকটা লাল হয়ে যেত, খুব সুন্দর লাগতো। জ্বরের ঘোরে নয়নের এই অসংলগ্ন কথাগুলো ইয়ানার বুকের ভেতরে একটা অদ্ভুত ঝড় তুলে দিল। এই ছেলেটা তাকে আগে থেকে ভালোবাসে, কিন্তু ও তো কখনোই কিছু বলেনি। ইয়ানা নয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তুই একটা পাগল, আস্ত একটা পাগল। আমি তোর মতো একটা বাচ্চাকে কি করে ভালোবাসবো বলতো? তুই তো কিছুই বুঝিস না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। ওষুধের প্রভাবে নয়নের জ্বর আস্তে আস্তে কমতে শুরু করেছে। নয়ন যখন চোখ খুললো তখন দেখলো ঘর অন্ধকার, আর সে ইয়ানার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে।
ইয়ানার দুই হাত তাকে পরম মমতায় জড়িয়ে রেখেছে। ইয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ইয়ানা, তুমি আমাকে এত যত্নে জড়িয়ে রেখেছো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ঘেন্না করো। তোমার এই মায়া মাখা মুখের জন্য আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। তুমি আমার, শুধু আমার। নয়নের চোখের দৃষ্টিতে আবার সেই ডেভিল রূপ ফিরে এলো। সে খুব সাবধানে ইয়ানাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালো। তার শরীর এখনো দুর্বল, কিন্তু চোখের আগুনটা ভয়ঙ্কর। সে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। 10টা মিসড কল। হ্যালো কবির, বল। বস, আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আপনি কি অসুস্থ? আমার কথা বাদ দে, ইমরানের কি খবর সেটা বল। বস, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটা করেছি। ইমরানের কোম্পানির সব শেয়ার আমি হ্যাক করে ট্র্যাপ করে দিয়েছি। ওর ফ্যাক্টরিতে এখন লেবাররা স্ট্রাইক করেছে বেতনের জন্য। ও এখন পুরো রাস্তায় বসে গেছে। ও পাগলের মতো ব্যাংকে দৌড়াচ্ছে। গুড, ওকে আরও একটু দৌড়াতে দে। ওর বাবা মা যেন কাল সকালে বাড়ি থেকে বের হতে না পারে, সেই ব্যবস্থা কর। ওদের নামে ইনকাম ট্যাক্সের ভুয়া নোটিশ পাঠিয়ে দে। ওরা ইয়ানাকে অপমান করেছে সবার সামনে। আমি ওদের বংশের নাম মুছে দেব। কিন্তু বস, আপনার শ্বশুর আকবর সাহেবের কোম্পানির অবস্থাটাও তো খুব খারাপ। রুবিনা ম্যাডাম আর ওই শফিক মিলে আকবরের সাহেবের পেছন ছুরি মেরেছে। আকবর সাহেবের সব টাকা ওরা নিজেদের অ্যাকাউন্টে সরাচ্ছে। সরাতে দে। আকবর সাহেব টাকার অহংকারে অন্ধ। ওনার এই অহংকার ভাঙা দরকার। উনি যখন বুঝবেন তার নিজের রক্তের মানুষগুলোই তার সাথে বেইমানি করেছে, তখন ওনার চোখ খুলবে। তুই শুধু রুবিনার অ্যাকাউন্টগুলো ট্র্যাক করে রাখ। সময় হলে 1 সেকেন্ডে সব টাকা আমি ইয়ানার অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ওকে বস। আর আপনি ইন্সপেক্টর রফিক কিন্তু এখনো আপনাকে খুঁজছে। ওনার সন্দেহ কাল রাতের ফাহাদের কনস্টাইনমেন্ট সিজ হওয়ার পেছনে ডেভিলের হাত আছে। রফিককে নিয়ে আমাকে ভাবতে হবে না। ও আমার টিকিটাও ছুঁতে পারবে না। তুই এখন ফোন রাখ, ইয়ানা উঠে যাবে। সবগুলো কবিরের। নয়ন ফোন কেটে দিয়ে আবার সেই নিরীহ আর শান্ত চেহারায় ফিরে এলো। সে ধীর পায়ে ইয়ানার পাশে গিয়ে ফ্লোরে বসলো। ইয়ানার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ইয়ানা নড়ে চড়ে উঠল। নয়ন, নয়ন তুই কোথায়? ইয়ানা ধরপড় করে উঠে বসলো। অন্ধকারে নয়নকে দেখতে না পেয়ে সে ভয় পেয়ে গেল। আমি এখানে ফ্লোরে বসে আছি ইয়ানা। তুই ফ্লোরে কি করছিস? তোর না জ্বর? আমি তোকে খাটে শুইয়ে দিলাম না? তুই এবার ফ্লোরে কেন গেলি? আমি তো এখন ঠিক আছি, জ্বর কমে গেছে। আর আমি খাটে আপনার পাশে শুয়ে থাকলে আপনি যদি রাগ করেন। ইয়ানা খাট থেকে নেমে ধপ করে ফ্লোরে নয়নের সামনে বসলো। অন্ধকারে নয়নের মুখটা সে 2 হাত দিয়ে চেপে ধরলো। আমি তোকে বলেছিলাম না আমার সামনে ফালতু কথা বলবি না? তুই আমাকে না জিজ্ঞেস করে খাট থেকে কেন নামলি? আমার তৃষ্ণা পেয়েছিল, তাই পানি খেতে চাইলে আমাকে ডাকতে পারতি। তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম? তুই মরে গেলে আমি তো বিধবা হতাম, তাই না? ইয়ানার গলায় ধমক থাকলেও তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নয়ন বুঝতে পারছে ইয়ানা তাকে কতটা আপন করে নিয়েছে এই একদিনেই। আপনি কাঁদছেন ইয়ানা আমার জন্য? একদম চুপ, একটা কথা বলবি না তুই। আমি কেন কাঁদবো তোর জন্য? তুই তো একটা কাজের ছেলে। আমি তোকে দয়া করছি জাস্ট। আচ্ছা, আপনি দয়াই করুন, তাও আপনি কাঁদবেন না প্লিজ। আপনার কান্না দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে। মনে হয় কেউ আমার কলিজাটা চেপে ধরেছে। ইয়ানা আর নিজেকে সামলাতে পারল না। সে নয়নের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল। নয়নও তার 2 হাত দিয়ে ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমাকে তুই ছেড়ে যাবি না তো নয়ন? সবাই আমাকে টাকার জন্য ব্যবহার করেছে, তুইও কি আমাকে ধোকা দিবি? ইয়ানা, আমি আমার নিজের নিঃশ্বাসকে ধোকা দিতে পারি, কিন্তু আপনাকে না। আপনি আমার জীবনের সেই আলো, যার জন্য আমি 18 বছর ধরে অন্ধকারে অপেক্ষা করেছি। ইয়ানা চোখ তুলে নয়নের দিকে তাকালো। এই ছেলেটার কথাগুলো এত পরিণত, এত গভীর কেন? সে কি সত্যিই 18 বছরের একটি বাচ্চা ছেলে, নাকি তার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? তুই কথাগুলো এত সুন্দর করে গুছিয়ে কিভাবে বলিস? তুই তো ক্লাস 12 পাস করে মাত্র ভার্সিটিতে উঠলি। মানে আমি তো অনেক গল্পের বই পড়ি, সেখান থেকেই হয়তো। আচ্ছা ঠিক আছে, আর বকবক করতে হবে না, ওঠ খাট থেকে। আমি তো ফ্লোরেই আছি। উফ, তুই এত গাধা কেন? আমি বললাম
ফ্লোর থেকে উঠে খাটে বস। তুই এখনো পুরোপুরি সুস্থ হোসনি। নয়ন বাধ্য ছেলের মতো উঠে খাটে বসলো। ইয়ানা একটা মোমবাতি জ্বালিয়ে আবার রান্নাঘরের দিকে গেল। আপনি কি করছেন ওখানে? তোর জন্য স্যুপ বানাচ্ছি, চুপচাপ বসে থাক। আপনি স্যুপ বানাতে পারেন? আমি ইনায়া, আমি সব পারি, তুই শুধু দেখে যা। ইয়ানা অনেকক্ষণ ধরে খুটখাট করে একটা বাটিতে স্যুপ নিয়ে এলো। স্যুপটা দেখতে খুব একটা ভালো হয়নি, আর গন্ধে মনে হচ্ছে লবণ একটু বেশি পড়েছে। ইয়ানা চামচ দিয়ে স্যুপটা নয়নের মুখের সামনে ধরলো। খা এটা। আপনি কষ্ট করে বানালেন, আপনি আগে একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে। আমি কেন খাবো? তুই অসুস্থ, তুই খাবি, মুখ খোল। নয়ন বাধ্য হয়ে এক চামচ মুখে দিল। নোনতা আর আধা সেদ্ধ স্যুপের সাথে তার মুখটা বিকৃত হয়ে গেল, কিন্তু ইয়ানার মুখের দিকে তাকিয়ে সে সেটা গিলল। কেমন হয়েছে? আমি তো ফার্স্ট টাইম বানালাম। ও অনেক মজা হয়েছে ইয়ানা, পৃথিবীর সেরা স্যুপ। সত্যি? দে তো আমি একটু খেয়ে দেখি। ইয়ানা নিজের হাতে এক চামচ মুখে দিতেই ওয়াক করে ফেলে দিল। ছি, এটা কি জঘন্য হয়েছে? তুই এটা মজা করে খাচ্ছিস কিভাবে? তুই কি পাগল? আপনার নিজের হাতে বানানো জিনিস, আমার কাছে এটা অমৃতের চেয়েও দামি। আমি পুরোটা খেয়ে নেব। নয়ন ইয়ানার হাত থেকে বাটিটা নিয়ে জোর করে পুরো স্যুপটা খেয়ে নিল। ইয়ানা অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ তাকে এত ভালোবাসতে পারে, এটা তার ভাবনারও বাইরে ছিল। তুই সত্যি একটা পাগল নয়ন। রাত গভীর হলো, বাইরে বৃষ্টি থেমে গেছে। নয়ন খাটের একপাশে শুয়ে আছে, আর ইয়ানা তার বুকের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ইয়ানার একটা হাত নয়নের শার্ট শক্ত করে ধরে আছে। নয়ন সিলিং এর দিকে তাকিয়ে আছে, তার চোখে ঘুম নেই। ইয়ানা, তুমি এখন আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছ, কিন্তু কাল যখন রুবিনা আর ইমরান মিলে তোমার মনে বিষ ঢালবে, তখন কি তুমি আমাকে এইভাবে বিশ্বাস করবে? আমি জানি ওরা কাল বড় একটা চাল চালবে আমাকে তোমার চোখ থেকে নামানোর জন্য। ওরা তোমাকে বোঝাবে যে আমি ওদেরই লোক। তুমি হয়তো আমাকে ভুল বুঝে আবার এই বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আমি তোমার সেই অপমান হাসি মুখে মেনে নেব ইয়ানা, কারণ আমি ডেভিল। আর ডেভিল তার নিজের রানীকে রক্ষা করার জন্য নিজের সম্মান ধুলাই মেশাতেও পিছপা হয় না। নয়ন খুব আলতো করে ইয়ানার কপালে একটা চুমু খেলো। ইয়ানা ঘুমের ঘোরে একটু হেসে নয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সকালের মিষ্টি রোদ জানালার ফুটো দিয়ে এসে নয়নের চোখে পড়ল। নয়নের ঘুম ভাঙল না, কিন্তু তার বুকের ওপর ইয়ানার ভারী হাতের স্পর্শে সে চোখ খুলল। ইয়ানা এখনো গভীর ঘুমে, তার অবিন্যস্ত চুলগুলো নয়নের মুখে এসে পড়েছে। নয়ন একদৃষ্টিতে তাকিয়ে রইল ইয়ানার মুখটার দিকে। এই মুখটার জন্য সে তার পুরো সাম্রাজ্য, পুরো জীবন বাজি রাখতে পারে। ইয়ানা, তুমি যদি জানতে তোমার এই পিচ্ছি বর তোমার জন্য কি কি করছে, তবে কি তুমি আজও আমাকে ঘৃণা করতে, নাকি তুমি ভয় পেতে? নয়ন খুব সাবধানে ইয়ানার হাতটা সরিয়ে খাটের একপাশে বসলো। শরীরটা এখনো একটু দুর্বল, কিন্তু সে জানে তাকে আজ অনেক বড় একটা খেলা খেলতে হবে। ইমরানের পরাজয় নিশ্চিত, কিন্তু রুবিনা আর তিয়াশা এখনো ইয়ানাকে পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনা করছে। নয়ন বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল। সে সাধারণ প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নিল। বের হওয়ার আগে সে এক টুকরো কাগজ টেবিলের ওপর রেখে গেল। আমি একটু কাজে যাচ্ছি, দুপুরের খাবার আমি পাঠিয়ে দেব, তুমি দরজা খুলবে না। নয়ন বাইরে বেরিয়ে আসতেই দেখলো হাসিম নিচে গাড়িতে অপেক্ষা করছে। নয়ন গাড়িতে উঠতেই হাসিম গাড়ি টান দিল। বস, তিশা আর রুবিনা আজই ইয়ানা ম্যাডামের বাবার অফিসে যাচ্ছে। ওরা এমন কিছু ভুয়া ডকুমেন্ট তৈরি করেছে যা দেখলে আকবর সাহেব ইনায়াকে ত্যায্য করতে বাধ্য হবেন। করুক, ওদেরকে সেই সুযোগটাই আমি দিচ্ছি। তিয়াশা আর রুবিনা কতদূর যেতে পারে সেটা আমি দেখতে চাই। ওদের পতনের জন্য তো সব রেডি করাই আছে। তুই এখন আমাকে আমার আগের ডেরায় নিয়ে চল। গাড়িটা শহরের একটা পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে গিয়ে থামলো। নয়ন ভেতরে ঢুকতেই কবির এবং আরো 4-5 জন লোক সশ্রদ্ধ চিত্তে সালাম দিল। এই নয়ন সেই নিরীহ পিচ্ছি ছেলেটি নয়। এই নয়ন আন্ডারওয়ার্ল্ডের সেই ডেভিল, যার নাম শুনলে বাঘা বাঘা মাফিয়ারাও কাঁপে। কবির, রুবিনার ওই ভুয়া ডকুমেন্টগুলোর আসল কপিটা কি তোর
কাছে আছে? জি বস, ওরা সেগুলো নিয়ে আকবর সাহেবের কাছে যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ নকল, আর আসলগুলো আমি সিক্রেট ভোল্টে রেখেছি। গুড। এখন শোন, আকবর সাহেবের অফিসে আজ একটা মিটিং আছে। ওই মিটিংয়ে ওরা যাবে। তুই ডুপ্লিকেট কপিগুলো ওদের ল্যাপটপে আপলোড করে দে, কিন্তু ফাইলগুলো এমনভাবে কোড করবি যাতে মিটিং চলাকালীন সময় সেগুলো ওপেন না হয়। যখন আকবর সাহেব সব শেয়ার হোল্ডারদের সামনে কাগজগুলো প্রেজেন্ট করতে যাবেন, ঠিক তখনই ফাইলগুলো যেন ওপেন হয়, কিন্তু তার ভেতর রবিনা আর তিয়াশার যাবতীয় কুকীর্তির প্রমাণ যেন দেখা যায়। বস, আপনি কি ওদেরকে নিজেদের ফাঁদে নিজে ফেলতে চাইছেন? ঠিক তাই, ওদেরকে মাটিতে নামানোর এটাই সেরা সময়। আর শোন, ইয়ানা আমার ব্যাপারে কোনো সন্দেহ যেন না পায়। ও যেন ভাবে যে সবটা কোনো দৈব ঘটনা। নয়ন আবার সেই নিরীহ বেশে ফিরে এলো। তার চুলে একটু জেল লাগানো, পোশাকটা একটু ঢিলেঢালা করলো, ফিরে এলো সেই ভাঙা ঘরে। ইয়ানা ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে। নয়নকে দেখে সে চিৎকার করে উঠল। তুই কোথায় গিয়েছিলি? আমি ঘুম থেকে উঠে তোকে না দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি তো আপনার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। দেখুন তো আপনার শরীরটা কেমন লাগছে। নয়ন ইয়ানার কপালে হাত দিল। ইয়ানা নয়নের হাতটা সরিয়ে দিয়ে একটু লজ্জা পেল। আমার ঠিক আছে, তুই খেয়েছিস? না, আপনি খেয়ে নিন, আমি খাবো। ইয়ানা নয়নকে আর কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু তার মনের ভেতর খচখচানি কমছে না। রুবিনা চাচির একটি ফোন এসেছে সকালে। চাচি তাকে বলেছে সে আজই আকবর সাহেবকে প্রমাণ দেবে যে নয়ন একজন চোর এবং সে ইয়ানাকে ধোকা দিচ্ছে। ইয়ানার বুকটা ধড়পড় করছে। সে কি নয়নকে সত্যিই বিশ্বাস করতে পারছে? নয়ন শোন, আমাকে আজ বাড়িতে যেতে হবে। আমার বাবার সাথে আমার দেখা করতে হবে। কেন? ওরা আপনাকে অপমান করবে? করুক, তাও আমার যেতে হবে। আমি জানতে চাই ওরা আমার বিরুদ্ধে আর কি কি মিথ্যা সাজিয়েছে। তুই আমার সাথে চলবি? কিন্তু কোনো কিন্তু না, চল। ইয়ানা আর নয়ন আকবর সাহেবের অফিসে গিয়ে পৌঁছলো। অফিস জুড়ে তখন গম্ভীর পরিবেশ। বোর্ড মিটিং চলছে। ইয়ানা সোজা ভেতরে ঢুকে গেল। ভেতরে আকবর সাহেব, রুবিনা, তিয়াশার, ইমরান সবাই উপস্থিত। রুবিনার হাতে এক গাদা ফাইল। তুই এখানে কেন এসেছিস জিয়ানা? ওই ভিখারিটার সাথে নিয়ে লজ্জা করে না তোর? লজ্জা আপনাদের করা উচিত বাবা। আপনারা কি প্রমাণ পেয়েছেন তা আমার সামনে বলুন। আমি কোনো ভুল করিনি। ইয়ানা, আমাদের উপর চিৎকার করিস না। এই দেখ, এই ফাইলগুলোই সাক্ষী দিচ্ছে যে তুই এই ছেলেটাকে নিয়ে আমার সব সম্পদ নয়ছয় করার প্ল্যান করেছিস। এমনকি এই ছেলেটা একটা চোর। রুবিনা ল্যাপটপটা ওপেন করতে গেল। আকবর সাহেব গম্ভীর গলায় বললেন, ডিপ্লে করো, দেখি ওর চরিত্র কেমন। নয়ন ইয়ানার পেছনে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। রুবিনা ল্যাপটপটা প্রজেক্টরে কানেক্ট করলো। ল্যাপটপের স্ক্রিন প্রজেক্টরে বড় করে ভেসে উঠল। এই যে দেখুন, এখানে ইয়ানার স্বাক্ষর করা সব পেপার আছে। কিন্তু যেই সে ফাইলটা ওপেন করতে গেল, প্রজেক্টরে ফাইলগুলো ওপেন হলো ঠিকই, কিন্তু সেখানে ইয়ানার স্বাক্ষর করা কোনো পেপার নেই। সেখানে ভেসে উঠল রুবিনা আর শফিকের কথোপকথনের অডিও ভিডিও ক্লিপ, যেখানে তারা ইয়ানাকে পাগল প্রমাণ করার ষড়যন্ত্র করছে। এ কি? এগুলো মানে কি রুবিনা? না না, এটা আমাদের ফাইল না। এটা কিভাবে হলো? তিয়াশা, তুই কি করেছিস এসব? আম্মু, আমি তো কিছু জানি না, ফাইল তো তুমি বান্ডেল করছো। আকবর সাহেব গর্জে উঠলেন। তিনি ফাইলগুলো চেক করতে শুরু করলেন। তাতে ইয়ানাকে ছোট করার প্রমাণের বদলে রুবিনা আর তিয়াশার জালিয়াতির সব তথ্য প্রমাণ বেরিয়ে আসতে লাগলো। কোম্পানির টাকা কিভাবে তারা বিদেশে পাচার করেছে তার লিস্ট বেরিয়ে এলো। তোরা আমার এত বড় সর্বনাশ করলি। আর ইয়ানা, আমি তোকে ভুল বুঝেছিলাম। আকবর সাহেবের হাত থেকে চশমাটা নিচে পড়ে গেল। ইয়ানা স্তব্ধ হয়ে সব দেখছে। সে জানে না এটা কিভাবে হলো, কিন্তু তার মনের কোণে কোথাও একটা সন্দেহ দানা বাঁধছে। সে নয়নের দিকে তাকালো। নয়ন তখন জানালার দিকে তাকিয়ে আছে, যেন এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। নয়ন, এই ঘটনা কি তুই করেছিস? তুই কিভাবে পারলি? তুই তো জানতেই না ওরা কি ফাইল রেডি করেছে।
আঙ্কেল, এটা কোনো একটা ভুল বোঝাবুঝি। রুবিনা আন্টি এমনটা করতে পারেন না। তুই চুপ কর ইমরান, তোদের দুজনেরই আমি আসল রূপ বুঝে গেছি। তোদের জন্যই আজ আমার মেয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। তোদের সব শেয়ার আমি এই মুহূর্তে বাতিল করছি। না ভাইজান, আপনি এমনটা করবেন না। ইয়ানা, তুই কিছু বল। তুই তো আমাকে মা বলতিস। মা হওয়ার যোগ্যতা আপনারা কবেই হারিয়েছেন চাচি। যে মেয়েকে তার বাবা অপমান করে বের করে দেয়, সেই মেয়ের কষ্ট আপনারা আনন্দ হিসেবে নিয়েছিলেন। আজ নিজেরা বিপদে পড়লে মা ডাক খুঁজে পাচ্ছেন। আকবর সাহেব চেয়ার থেকে উঠে ইয়ানার সামনে এলেন। তার দুই চোখ ভিজে গেছে। ইয়ানা, আমাকে মাফ করে দে মা। আমি টাকার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। তোকে আমি কোনোদিন নিজের মেয়ে হিসাবে দেখতে পারিনি। আমি দেখেছি আমার অহংকারের অংশ হিসাবে। বাবা, ক্ষমা চাইবেন না। আপনি ভুল করেছেন, সেই ভুলের সাজা আপনি পেয়ে গেছেন। কিন্তু এখন আমার কি করা উচিত তা আমি নিজেই জানি। ইয়ানা, নিচে চলো এখান থেকে। এখানে আর থাকার মানে নেই। ইয়ানা, এই ছেলেটাকে তুই ওকে বিয়ে করেছিস? জি বাবা, সে আমার স্বামী নয়ন। আকবর সাহেব নয়নের দিকে তাকালেন। নয়নের শান্ত নিরীহ মুখটা দেখে তিনি অবাক হলেন। তিনি তো ভেবেছিলেন মেয়ে কোনো বকাটে ছেলে বিয়ে করেছে, কিন্তু এই ছেলেটার চোখে মুখে এক অদ্ভুত আভিজাত্য। নয়ন, তুই ইয়ানাকে ভালো রেখো। আমি জানি না তুমি কে, কিন্তু ইয়ানা তোকে নিয়ে এসেছে মানে ওর কিছুই তো একটা বিশেষ গুণ তুই দেখেছিস। জি আঙ্কেল, আমি ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নয়ন আর ইয়ানা অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে তখন প্রচুর রোদ। ইয়ানা নয়নের হাতটা ধরলো। নয়ন, তুই কি আজ ওই ফাইলগুলো বদলে দিয়েছিলি? আপনি কি বলছেন ইয়ানা? আমি তো আপনার পেছনে দাঁড়িয়েছিলাম। আপনি তো দেখলেন ল্যাপটপ তো রুবিনা চাচির হাতে ছিল। আমি জানি না তুই কিভাবে করেছিস, কিন্তু আমি জানি তুই কিছু একটা করেছিস। তুই কে নয়ন? তুই তো কোনো সাধারণ ছেলে না। আমি একজন সাধারণ ছাত্র যে আপনাকে ভালোবাসে। আপনার মনে এই সন্দেহগুলো কেন আসছে ইয়ানা? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস করি, কিন্তু তুই যেভাবে আমাকে সব বিপদ থেকে বাঁচাচ্ছিস তাতে আমার মনে হচ্ছে আমি তোর মতো একটা মানুষকে ডিজার্ভ করি না। আমাকে ডিজার্ভ করার জন্য শুধু ভালোবাসা লাগে, আর কিছু না। চল, আজ খুব ভালো করে খাবো। অনেকদিন পর আপনার বাবার কোম্পানি থেকে আপনি মুক্তি পেয়েছেন। আজ সেলিব্রেশন হবে। নয়ন ইয়ানাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। সেখানে তারা অনেকক্ষণ গল্প করলো, কিন্তু হঠাৎ ইয়ানার ফোনে একটা কল এলো। অচেনা নাম্বার। হ্যালো, কে বলছেন? ইয়ানা ম্যাম, আমি ইন্সপেক্টর রফিক বলছি। আপনার স্বামীর ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছে। আপনি কি একটু দেখা করতে পারবেন? আমার স্বামীর ব্যাপারে কি তথ্য? ওনার আসল পরিচয় আমাদের কাছে পরিষ্কার না। উনি যা দেখাচ্ছেন উনি তা নন। আপনি কি আপনার স্বামীর ব্যাপারে পুরো সত্যটা জানেন? আমি আসছি, আমাকে সময় দিন। ইয়ানা ফোনটা কেটে দিল। তার হাত কাঁপছে। নয়ন কফিতে চুমুক দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কার ফোন ছিল ইয়ানা? এক পুলিশ অফিসারের। তারা বলছে আমার তোর ব্যাপারে কিছু সন্দেহ আছে। সন্দেহ? কিসের সন্দেহ? আমি জানি না। আমি আজ দেখা করব। আমি সব সত্যি জানতে চাই নয়ন। রফিক, তুই আমার রানীকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছিস? তোর ধৃষ্টতা তো কম না। ঠিক আছে, দেখা যাক তুই কত দূর যেতে পারিস। নয়নের চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারছে আজ রাতটা ইয়ানার সাথে তার সম্পর্ক পরীক্ষার রাত। যদি সে রফিককে আটকাতে না পারে তবে ইয়ানার বিশ্বাস হয়তো চিরকালের মতো ভেঙে যাবে। ইয়ানা যখন পুলিশ স্টেশনের গেটের সামনে দাঁড়ালো তখন তার দুপা কাঁপছে। এক হাতে তার হ্যান্ডব্যাগ, অন্য হাতে ফোন। নয়ন পাশে নেই। আজ সকালে বের হওয়ার পর সে আর ফোন ধরেনি। পুলিশের সাথে দেখা করার কথা শোনার পর থেকেই ইয়ানার বুকের ভেতরটা খালি খালি লাগছে। সে কি ভুল করছে? নয়ন কি সত্যিই কোনো অপরাধী? যে ছেলেটা তার জন্য সারা রাত বৃষ্টিতে ভিজেছে, যে ছেলেটা জ্বর নিয়ে তার পাশে শুয়ে থেকেছে, সে কি আসলে কোনো ভয়ানক ছদ্মবেশে আছে? না, আমি ভুল হতে দেব না। নয়ন যেমনই হোক, ও আমার স্বামী, ও আমার সুরক্ষা। ইন্সপেক্টর রফিক যদি কিছু প্রমাণ দিতে পারে
তবেই আমি বিশ্বাস করব, তার আগে নয়। ইয়ানা ভেতরে প্রবেশ করলো। ইন্সপেক্টর রফিকের কেবিন, ঘরের ভেতর ভ্যাপসা গন্ধ। রফিক ফাইল খুলে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে দীর্ঘ রাত না ঘুমিয়ে কাজ করছে। বসুন ইয়ানা ম্যাম, আমি জানি আপনি খুব দ্বিধায় আছেন। আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কের বয়স খুব কম, কিন্তু আপনাদের জীবনে ঝুঁকি অনেক বেশি। ইন্সপেক্টর সরাসরি বলুন, নয়নের ব্যাপারে আপনাদের সন্দেহটা কি? ও তো আমাদের বাড়িতে আশ্রিত একটা সাধারণ ছেলে। সাধারণ? এই ফাইলটা দেখুন ম্যাম। রফিক টেবিলের ওপর একটা ল্যাপটপ ঘুরিয়ে দিল। ইয়ানা স্ক্রিনের দিকে তাকালো। একের পর এক ব্যাংক ট্রানজাকশন, কিছু গোপন কোড আর ম্যাপ। ইয়ানার চোখ বড় বড় হয়ে গেল। এইগুলো কি? এইগুলো তো সব সুইজারল্যান্ড আর কেইমেন আইসল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু এগুলোর সাথে নয়নের সম্পর্ক কি? নয়ন যে ছেলেটাকে আপনি চিনেছেন, সেই নামে কোনো সরকারি রেকর্ড নেই ম্যাম। ওর আসল নাম আন্ডারওয়ার্ল্ডে ডেভিড। গত 5 বছরে যতগুলো সাইবার ক্রাইম হয়েছে, যার মাধ্যমে বড় বড় কর্পোরেট হাউস ধসে পড়েছে, তার পিছনে এই নয়নের আইপি অ্যাড্রেস পাওয়া গেছে। অবাক হওয়ার বিষয় কি জানেন? নয়ন যেদিন থেকে আপনাদের বাড়িতে আশ্রিত হিসাবে থাকতে শুরু করেছে, সেদিন থেকে আপনার বাবার কোম্পানির সব গোপন তথ্য ফাঁস হওয়া বন্ধ হয়ে গেছে এবং লস রিকভার হওয়া শুরু করেছে। আপনি কি বলতে চাইছেন? ও আমার কোম্পানি বাঁচিয়েছে? আমি বলছি ও আপনাকে ব্যবহার করছে। সে আপনাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। নয়ন আপনার বাবাকে পথে বসাতে চায় না। সে আপনার পরিবারের শত্রুদের ধ্বংস করে আপনাদের পুরো সাম্রাজ্য নিজের হাতে নিতে চায়, আর আপনি তার হাতে সব থেকে বড় অস্ত্র। চুপ করুন, আপনি সব মিথ্যা বলছেন। ও আমাকে ভালোবাসে। আপনি ওর পেছনে কেন পড়ে আছেন? ও তো আমাকে কোনোদিন কোনো ক্ষতি করেনি। ভালোবাসা? ইয়ানা ম্যাম, ডেভিল কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। সে শুধু তার শিকারকে নিজের কাছে আটকে রাখতে পারে। আজ রাতে নয়নের একটা গোপন মিটিং আছে। ওই মিটিং এ সে সব তথ্য প্রমাণ সহ তার শত্রুদের শেষ করে দেবে। আপনি চাইলে আজ রাতে নিজে গিয়ে দেখতে পারেন ও কি করছে। আমি কোনো জোর করছি না, কিন্তু একজন নারী হিসেবে আপনাকে সাবধান করা আমার দায়িত্ব। ইয়ানা স্টেশনের বাইরে বেরিয়ে এলো। তার মাথা ঘুরছে, আকাশটা কালো হয়ে আছে। সে কি রফিককে বিশ্বাস করবে নাকি নয়নকে? সে ফোনের গ্যালারি খুললো, নয়নের ছবিগুলো দেখলো। সেই পিচ্ছি নিরীহ মুখটা, এই মুখটার পেছনে কি সত্যি এত বড় কোনো অন্ধকার লুকিয়ে আছে? আমি বিশ্বাস করি না, আমি নিজের চোখে দেখবো। ইয়ানা সোজা বাড়ি ফিরল না। সে নয়নের মোবাইল ট্র্যাক করার চেষ্টা করলো, যা সে আগে একবার নয়নের অগোচরেই সেট আপ করে রেখেছিল। লোকেশন দেখাচ্ছে শহরের এক পরিত্যক্ত শিপইয়ার্ড। ইয়ানা ট্যাক্সি নিয়ে সোজা সেই ঠিকানায় রওনা দিল। এদিকে শিপইয়ার্ডের ভেতর নয়ন একটা অন্ধকার ঘরে বসে আছে। তার সামনে কম্পিউটার, তার চারপাশে কবির এবং অন্যান্য লোক দাঁড়িয়ে। নয়নের পরনে একটা কালো চামড়ার জ্যাকেট। তার চোখের চাহনি আজ আর সেই নিরীহ নয়, আজ সে সাক্ষাৎ যমরাজ। বস, রফি খুব বেশি নড়চড়া করছে। ইয়ানা ম্যামকেও ও স্টেশনে ডেকেছিল। রফিক আগুন নিয়ে খেলছে কবির। ও জানে না আমি ওর কতদূর পর্যন্ত জানি। ওর মেয়ের স্কুলের অ্যাডমিশন থেকে শুরু করে ওর গোপন অ্যাকাউন্ট সব আমার হাতে। ও আমাকে জেলে ভরতে চায়। ও নিজেই বুঝতে পারছে না ও কার সাথে লড়ছে। কিন্তু ইয়ানা ম্যাম যদি সব জেনে ফেলেন? ইয়ানা যদি জানে, তবে সেটা আমার মুখ থেকে জানবে, বাইরের কারো মুখ থেকে নয়। আজ রাতে সব শেষ করে দেব। শিপইয়ার্ডের গেটের কাছে ট্যাক্সি থেকে নামলো ইয়ানা। ভেতরে অন্ধকার, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সে ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা নড়াচড়া শুনতে পেয়ে সে লুকিয়ে পড়লো একটা বড় কন্টেইনারের পেছনে। সে দেখলো রুবিনা, তিয়াশা এবং ইমরান ভেতরে ঢুকছে। তাদের সাথে আরো কিছু গুন্ডা। শফিক বলেছে নয়ন এই শিপইয়ার্ডেই থাকে। ওনাকে এখান থেকে সব কন্ট্রোল করে। আজ ওকে মেরেই ফেলবো। ইয়ানাকে আমরা আবার আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আম্মু, এই পিচ্ছি ছেলেটাকে মারতে এত আয়োজন কেন? ওকে তো আমি শেষ করতে পারি। তুই কিছু জানিস না তিয়াশা, ও সাধারণ ছেলে নয়। ও
ওরে মারা মানে শুধু একটা ছেলেকে মারা নয়, একটা সিস্টেমকে মারা। ইয়ানা কন্টেইনারের আড়ালে দাঁড়িয়ে সব শুনছে। তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তার মানে নয়নের ওপর আক্রমণ করতে ওরা আসছে। নয়ন তো একা। ইয়ানা ভয় পেয়ে গেল। সে দৌড়ে ভেতরে ঢুকতে চাইলো, কিন্তু তখনই একটা হাত তার মুখ চেপে ধরলো। শান্ত ইয়ানা, চিৎকার করো ওম, আমি আছি। ইয়ানা চমকে পিছনে তাকালো। নয়ন তাকে ধরে আছে। নয়নের চোখে কোনো ভয় নেই। সে এখন ইয়ানার পিচ্ছি বর নয়, সে এক অজেয় শক্তির নাম। নয়ন, ওরা তোমাকে মারতে এসেছে। তুমি এখানে কি করছো? কোথায় যাব ইয়ানা? যারা আমার রানীকে অপমান করেছে তারা কি পার পেয়ে যাবে? তুমি এখানে দাঁড়িয়ে দেখবে না? তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তুমি এই রক্তপাত দেখো। চলে যাও এখান থেকে। রক্তপাত? তুমি কি করবে? তুমি কি পুলিশ জানাবে না? পুলিশ? ইয়ানা, পুলিশ আমার হাতের পুতুল। আজ রাতে আমি যেটা করব সেটা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তুমি প্লিজ চলে যাও। নয়ন ইয়ানাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। ইয়ানা কোনো মতে নিজেকে সামলে নিয়ে আবার কন্টেইনারের আড়ালে লুকালো। সে দেখলো রুবিনা, তিয়াশা আর ইমরান একটা টেবিলের সামনে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ পুরো শিপইয়ার্ডে লাইট জ্বলে উঠলো। কিরে, এতক্ষণ তো অন্ধকার ছিল, লাইট কে জ্বালালো? আমি জ্বালালাম ইমরান। অন্ধকারের ভেতর আস্তানা ঘিরে খুব মজা পাচ্ছিস না? এবার আলোর নিচে দাঁড়া। কি কথা বলছে? সামনে আয়। ওপরের একটা ক্রেনের ওপর থেকে নয়ন নিচে লাফিয়ে পড়লো। তার পরনে সেই কালো জ্যাকেট, চোখে কালো সানগ্লাস। সে এখন আর বাড়ির সেই আশ্রিত নিরীহ ছেলেটি নয়, সে আন্ডারওয়ার্ল্ডের ডেভিল। তার হাতে রিভলভারটা ঘুরছে। নয়ন, তুই তুই এখানে কি করছিস? তোর সাহস তো কম না, আমাদের সাথে লড়বি? লড়াইয়ের কথা বাদ দে রুবিনা। তোদের সাথে লড়লে আমার সম্মান যাবে। আমি তোদের বিচার করতে এসেছি। আজ আমার রানীর চোখের এক ফোঁটা পানির মূল্য তোদের পুরো পরিবারের সম্পত্তির চেয়েও বেশি। ফাজিল ফুলা, এত বড় সাহস! ধর তোরা ওকে। গুন্ডারা নয়নের দিকে তেড়ে গেল। ইয়ানা কন্টেইনারের আড়াল থেকে দেখছে নয়ন কেমন করে একটা বাঘের মতো লড়ছে। তার প্রতিটি মুভমেন্ট এত নিখুঁত, এত দ্রুত যে কেউ তাকে ধরতেই পারছে না। নয়ন কোনো বন্দুকের গুলি ব্যবহার করলো না। সে শুধু তার শারীরিক দক্ষতা দিয়ে গুন্ডাদের একে একে মাটিতে আছাড় মারছে। এটা কি আমার নয়ন? এই পিচ্চি ছেলেটা এত শক্তিশালী। ও আসলে কোনো মার্শাল আর্ট মাস্টার? ও কি কোনো মার্শাল আর্ট মাস্টার? নয়ন লড়তে লড়তে রুবিনার সামনে এসে দাঁড়ালো। রুবিনা ভয়ে কাঁপছে। ইয়ানাকে পাগল প্রমাণ করার নাটক করেছিলে তাই না? এই নে তোর বানানো সব ফাইল আমার ল্যাপটপে। এবার তুই নিজেই পাগল হয়ে যা। নয়ন তার ল্যাপটপটা রুবিনার সামনে মেলে ধরলো। ল্যাপটপে রুবিনার নিজের করা জালিয়াতির ভিডিও চলছে। তিয়াশা আর ইমরান দুজনেই থমকে গেল। এটা কি করে সম্ভব? তুই এসব কিভাবে জানলি? তুই তো আমাদের বাড়িতে থাকা একটা আশ্রিত কাজের ছেলে মাত্র। আশ্রিত ছেলে? আমি তোদের মতো গাধাদের পড়াশোনা করা ইমরান? ইয়ানা আমার সব, আর আমার সবের ওপর যে নজর দেবে তাকে আমি এই পৃথিবীতে আর থাকতে দেব না। নয়ন ইমরানকে সজোরে একটা ঘুষি মারলো। ইমরান ছিটকে পড়লো। নয়ন এবার ইয়ানার দিকে একবার তাকালো। ইয়ানা অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছে। নয়ন জানে ইয়ানা দেখছে, সে জানে এই মুহূর্তটা ইয়ানার মনের ভেতর কোনো দাগ ফেলবে, কিন্তু তার কিছু করার নেই। তুই মরবি নয়ন। পুলিশ আসছে। পুলিশ আমাকে ফোন করেছে। পুলিশ? রফিক? সে তো আসার পথেই অ্যাক্সিডেন্ট করেছে। তার গাড়ির ব্রেক আমি কাল রাতেই কেটে দিয়েছিলাম। সে এখন হাসপাতালে। তোরা কার উপর ভরসা করে আছিস? ইয়ানা এবার আর স্থির থাকতে পারলো না। সে কন্টেইনারের আড়াল থেকে বেরিয়ে এলো। থামো নয়ন, থামো। নয়ন ইয়ানাকে দেখে থমকে গেল। তার সব টেভিল ভাবসাব মুহূর্তে যেন বাষ্প হয়ে উড়ে গেল। সে ইয়ানার দিকে তাকাতেই তার চোখের কোণায় আবার সে অসহায়ত্ব ফুটে উঠল।
ইয়ানা, তুমি এখানে? আমি তো তোমাকে বললাম চলে যেতে। আমি চলে যাব না নয়ন, তুমি এগুলো কি করছো? এই মারামারি, এই আন্ডারওয়ার্ল্ড, এসব কি? তুমি কি সত্যি কোনো অপরাধী? আমি অপরাধী নই ইয়ানা, আমি জাস্ট ওদের সাথে ওদের ভাষায় কথা বলছি। এরা তোমাকে মারতে চেয়েছিল, এরা তোমাকে শেষ করে দিতে চেয়েছিল। আমি কি চুপচাপ দেখবো? ইয়ানা, বিশ্বাস করিস না ওকে, ও একটা খুনি, ও আমাকে মেরে ফেলবে। তুই চুপ কর ইমরান, তোর কথা আমি আর শুনতে চাই না। নয়ন, তুমি কি আমাকে সত্যি বলনি তুমি কে? কেন তুমি আমার সাথে এত বড় অভিনয় করলে? অভিনয় করিনি ইয়ানা, আমি তোমাকে ভালোবেসেছি। তুমি যখন বৃষ্টিতে ভিজতে, যখন তুমি কান্না করতে, আমি সব দেখেছি। আমার খুব ইচ্ছা হতো তোমাকে জড়িয়ে ধরি, তোমাকে বলি আমি আছি, কিন্তু আমি জানতাম আমি যদি আমার আসল রূপটা দেখাই তুমি ভয় পাবে, তুমি আমাকে ঘেন্না করবে। তাই আমি তোমার আশ্রিত পিচ্ছি বর হয়ে তোমার পাশে ছিলাম। ইয়ানা নয়নের দিকে এগিয়ে গেল। সে নয়নের চোখের পানি নিচের হাত দিয়ে মুছে দিল। তুমি কি মনে করো আমি ভয় পাবো? আমি আজ প্রথম দেখলাম একজন ছেলে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কত দূর যেতে পারে। তুমি কি অপরাধী? হ্যাঁ তুমি অপরাধী, কিন্তু কার জন্য? আমার জন্য। আপু, তুই পাগল হয়ে গেছিস? ও তো ক্রিমিনাল। চুপ কর তিয়াশা, ক্রিমিনাল কে সেটা সময় বলবে। আজ রাতে নয়ন কাউকে মারবে না। নয়ন, চলো এখান থেকে। ইয়ানা, কিন্তু রুবিনা, তিয়াশা, আমি পুলিশের হাতেই ওদের দেব। আমি জানি তুমি রফিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছ, কিন্তু আমার জন্য আর কোনো রক্ত ছাড়ানো চলবে না। চলো নয়ন। নয়ন ইয়ানার হাতটা শক্ত করে ধরল। সে বুঝতে পারছে ইয়ানা তাকে গ্রহণ করেছে। তার অতীতের অন্ধকার রূপ জেনেও ইয়ানা তাকে প্রত্যাখ্যান করেনি। রুবিনা আর তিয়াশা তখন মাটিতে বসে কাঁদছে। নয়ন তাদের দিকে একবার তাকালো, তার ডেভিল হাসিটা আবার ফিরে এলো। আজকের জন্য বেঁচে গেলি। কাল সকালে যখন পুলিশ আসবে তখন নিজেদের সব ফাইল তৈরি রাখিস, কারণ আমি জানি না এরপর আমি আর কতটা দয়ালু থাকবো। নয়ন ইয়ানাকে নিয়ে শিপইয়ার্ড থেকে বেরিয়ে এলো। ইয়ানা নয়নের বাইকের পেছনে বসলো। বাইকটা যখন চলতে শুরু করলো তখন ইয়ানা নয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। নয়ন, হুম? নয়ন, তুই কি সত্যি আমাকে ছেড়ে যাবি না? ইয়ানা, মৃত্যু আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি তোমার জন্য স্বর্গ থেকে নরক সবখানে যেতে রাজি। ইয়ানা নয়নের কাঁধে মুখ রাখলো। আকাশ পরিষ্কার হয়ে আসছে। কালকের বৃষ্টির পর আজ ভোরে এক নতুন সূর্য উঠছে। ইয়ানা বুঝতে পারছে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু এই অধ্যায় কি সত্যিই এত সহজ হবে? রুবিনা আর তিয়াশা কি বসে থাকবে? আর রফিক কি নয়নের এই ডেভিল রূপের কথা জেনে যাবে না? নয়ন বাইক থামালো তাদের সেই ভাঙা ঘরের সামনে। নয়ন নামলো, কিন্তু ইয়ানা নড়লো না। সে নয়নের জ্যাকেটটা টেনে ধরলো। আমাকে একা ছেড়ে যাবি না তো? না ইয়ানা, আমি আছি, চিরকাল থাকবো। নয়ন ইয়ানাকে বাইক থেকে নামালো। দুজনে ঘরের ভেতরে ঢুকলো। ঘরটা এখনো সেই পুরনো, কিন্তু আজ এখানে নয়ন আর ইয়ানার ভালোবাসার এক অমোঘ টান কাজ করছে। নয়ন ইয়ানার হাতে এক কাপ চা তুলে দিল। ইয়ানা, তুমি যদি চাও আমি সব ছেড়ে দিতে পারি। আমি আমার এই অন্ধকার জগৎ ছেড়ে তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যেতে পারি, শুধু তুমি যদি আমার সাথে থাকো। না নয়ন, তুই যদি অপরাধ করে থাকিস তবে তার শাস্তি তোকে পেতেই হবে, কিন্তু আমি চাই না তুই আর কোনো অপরাধ কর। আমরা নতুন করে সব শুরু করব। তুই আমার পিচ্ছি বর হয়েই থাক, কিন্তু ডেভিল রূপটা আর না। চেষ্টা করবো ইয়ানা, কিন্তু আমার পিছু যারা নিয়েছে তারা কি আমাকে শান্তিতে থাকতে দেবে? নয়নের কথা শেষ হওয়ার আগেই ঘরের জানালা দিয়ে একটা পাথরের টুকরো এসে পড়ল। পাথরের সাথে একটা চিরকুট বাঁধা। নয়ন চিরকুটটা খুলল। তাতে লেখা গেম ওভার নয়ন, ডেভিলকে আজ তার ডেরায় ধরা হবে। এটা কি? কারা লিখেছে? ওরা এসে গেছে ইয়ানা, ওরা জানতো আমি এখানে। এটা ফাঁদ ছিল। চারপাশ থেকে পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। ইয়ানা দৌড়ে জানালার কাছে গেল। দেখলো নিচে শত শত পুলিশ, সাথে রফিক মাইক্রোফোনে চিৎকার করছে। নয়ন,
নিজেকে সারেন্ডার করো। পুরো এরিয়া আমরা ঘিরে ফেলেছি, তুমি আর কোথাও যেতে পারবে না। পুলিশ? এত পুলিশ কেন? নয়ন, তুই আমাকে কি সত্যি বলিসনি? ইয়ানা, আমি তোকে বলেছিলাম না ওরা এসে গেছে? রফিককে আমি একটু বেশি সময় দিয়ে ফেলেছিলাম। ওরা তোকে নিয়ে যাবে নয়ন, আমি এটা হতে দেব না। ইয়ানা শোনো, আমার ল্যাপটপটা নাও, ওখানে একটা ফোল্ডার আছে ট্রুথ। যদি আমি ফিরে না আসি, ওটা নিয়ে তুমি রফিকের সামনে যাবে। ওতে সব প্রমাণ আছে যে কেন আমি এসব করেছিলাম। তুই কোথায় যাচ্ছিস নয়ন? আমি ডেভিল ইয়ানা, ডেভিলদের ধরা এত সহজ না। তুমি শুধু দরজাটা বন্ধ করো আর ল্যাপটপটা আমার ড্রয়ারে লুকিয়ে রাখো, আমি আসছি। নয়ন ইয়ানার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই নয়ন জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ল। ইয়ানা জানালার কাছে গিয়ে দেখলো নয়ন অন্ধকারের ভেতর দিয়ে বিদ্যুৎ গতিতে দৌড়চ্ছে। পুলিশের কোনো গুলির আওয়াজ নেই, কারণ নয়ন ধোঁয়া তৈরি করে সব অন্ধকার করে দিয়েছে। ইয়ানা ল্যাপটপটা নিয়ে ড্রয়ারে লুকালো। তার হৃদস্পন্দন তখন যেন থেমে যাওয়ার উপক্রম। নয়ন কি সত্যিই ফিরে আসবে, নাকি আজই তাদের শেষ দেখা? ইয়ানার সারা শরীর কাঁপছে, চোখের পানি আর থামছে না। সে নয়নের ফেলে যাওয়া শার্টটা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। নয়ন, তুই ফিরে আয়, আমার আর কিছুই চাই না, শুধু তুই ফিরে আয়। পুলিশের সাইরেনের শব্দ ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। ইয়ানা ভাঙা ঘরের মেঝের ওপর বসে আছে, তার দোচোখ বেয়ে অবিরত জল ঝরছে। নয়ন একটু আগেই এই অন্ধকার রাত্রে তার সামনে দিয়ে জীবন বাজি রেখে লাফিয়ে পড়েছে। ইয়ানার বুকের ভেতরটা শূন্যতায় হাহাকার করেছে। হঠাৎ তার মনে পড়ল নয়নের শেষ কথাটার কথা। ল্যাপটপটা নাও, ট্রুথ ফোল্ডার। ইয়ানা দ্রুত উঠে ড্রয়ার থেকে ল্যাপটপটা বের করলো। ল্যাপটপ ওপেন করতেই স্ক্রিনে পাসওয়ার্ড চাইলো। ইয়ানা একটু ভাবলো, তারপর কাঁপা কাঁপা হাতে টাইপ করলো ইয়ানা। সাথে সাথে ল্যাপটপ খুলে গেল। তুই সত্যি আমাকে কতটা ভালোবাসিস নয়ন, এই পাসওয়ার্ডটা তার প্রমাণ। স্ক্রিনে একটাই ফোল্ডার, নাম ট্রুথ। ফোল্ডারটা খুলতেই একটা ভিডিও ফাইল সামনে এলো। ইয়ানা ভিডিওটা প্লে করলো। স্ক্রিনে ফুটে উঠলো নয়নের শান্ত স্নিগ্ধ মুখটা। ব্যাকগ্রাউন্ডে তাদের এই ভাঙা ঘরটাই দেখা যাচ্ছে। ইয়ানা, তুমি যদি এই ভিডিওটা দেখছো, তার মানে আমি তোমার পাশে নেই। হয়তো আমি ধরা পড়েছি, অথবা আমি আর এই পৃথিবীতেই নেই। কেঁদো না প্লিজ, তোমার চোখের পানি এই ডেভিলের সবচেয়ে বড় দুর্বলতা। তুমি জানতে চেয়েছিলে না আমি কে, কেন আমি ডেভিড হলাম? শোনো তাহলে, আমার বাবা ছিলেন তোমার বাবার কোম্পানির একজন সৎ অ্যাকাউন্টেন্ট, কিন্তু তোমার চাচি রবিনা আর ইমরানের বাবা মিলে কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাৎ করে এবং সব দোষ আমার নিরীহ বাবার ঘাড়ে চাপিয়ে দেয়। অপমানে কষ্টে আমার বাবা সুইসাইড করেন, আর মা সেই শোক সইতে না পেরে বিনা চিকিৎসায় মারা যান। আমার বয়স তখন মাত্র 10 বছর। ইয়ানা মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠল। তার বাবার কোম্পানিতে এত বড় একটা অবিচার হয়েছিল আর কেউ টেরও পায়নি। আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি ইয়ানা, কেউ আমাকে এক মুঠো ভাত দেয়নি। তখন আমি ঠিক করি এই শহরের সব দুর্নীতিবাজ কর্পোরেটদের আমি শেষ করব। আমি সাইবার দুনিয়ার সব জ্ঞান অর্জন করি, আমি হয়ে উঠি ডেভিল। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা এলে তুমি। একদিন তোমার বাবার অফিসে আমি কাজ খুঁজছিলাম, সিকিউরিটি গার্ড আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। তুমি তখন সেখানে ছিলে। তুমি ওই গার্ডকে ধমক দিয়ে আমাকে একটা প্যাকেট খাবার আর কিছু টাকা দিয়েছিলে। তুমি সেদিন আমার চোখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়েছিলে। ওই হাসিটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল ইয়ানা। ভিডিওতে নয়নের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়ানা স্ক্রিনে হাত বুলিয়ে নয়নের চোখের পানি মোছার চেষ্টা করছে। আমি বুঝতে পারছিলাম রুবিনা আর ইমরান মিলে এবার তোমার দিকে হাত বাড়িয়েছে। ওরা তোমাকে পাগল সাজিয়ে তোমার বাবার সব সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিল। আমি তোমাকে ওদের নোংরা হাত থেকে বাঁচানোর জন্যই ওই আশ্রিত পিচ্ছি ছেলেটা নাটক করেছিলাম।
আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘেন্না করো, দূরে থাকো, কিন্তু নিরাপদে থাকো। কিন্তু তুমি যে আমাকে ভালোবেসে ফেলবে, আমাকে এত আপন করে বুকের ভেতর লুকিয়ে রাখবে, সেটা আমি ভাবতেও পারিনি। ইয়ানা, এই ল্যাপটপে রুবিনা, তিয়াশা, ফাহাদ আর ইমরানের সমস্ত ব্যাংক জালিয়াতি, মানি লন্ডারিং আর খুনের প্রমাণ আছে। এগুলো রফিককে দিও। আর হ্যাঁ, আমি কোনোদিন কোনো নিরীহ মানুষকে খুন করিনি। আমি শুধু ওদের কালো টাকা হ্যাক করে গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। তুমি ভালো থেকো আমার রানী। তোমার এই পিচ্ছি বর তোমাকে অনেক ভালোবাসে। ভিডিওটা শেষ হয়ে গেল। ইয়ানা ল্যাপটপটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। না, আমি তোকে কিছু হতে দেব না নয়ন। তুই আমার, শুধু আমার। আমি আসছি তোর কাছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ইয়ানা ল্যাপটপটা একটা ব্যাগে ঢুকিয়ে পাগলের মতো দৌড়ে বাইরে এলো। একটা রিক্সা নিয়ে সোজা চলে গেল সেন্ট্রাল পুলিশ স্টেশনে। স্টেশনের ভেতরে তখন বিশাল হট্টগোল। রফিক তার কেবিনে বসে আছে। সামনে হাতকড়া পরা অবস্থায় বসে আছে ইমরান, রুবিনা আর তিয়াশা। তোমাদের ডেভিল তো পালিয়ে গেল, কিন্তু তোমরা কোথায় পালাবে? গত রাতে সব অবৈধ অস্ত্র আর চোরাচালানের ডকুমেন্টস আমরা তোমাদের সিপায়ার থেকে পেয়েছি। ইন্সপেক্টর সাহেব, আমরা কিছু করিনি, সব ওই নয়নের কাজ। ওই ডেভিল আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ স্যার, ওই পিচ্চি ছেলেটা একটা আস্ত শয়তান। ও ইয়ানাকেও ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আমরা নির্দোষ। ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা সজোরে ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকলো ইয়ানা। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, চুল উস্কো খুস্কো, কিন্তু চেহারায় এক ভয়ঙ্কর জেদ। চুপ কর ডাইনি, একদম আমার স্বামীর নামে একটা মিথ্যা কথাও বলবি না। আপু, তুই এখানে? তুই জানিস তোর ওই স্বামী আমাদের কি অবস্থা করেছে? তোদের অবস্থা আমি এবার এমন করব যে তোরা জেলের পোকা হয়ে মরবি। ইন্সপেক্টর রফিক, আপনি প্রমাণ খুঁজছিলেন না? এই নিন প্রমাণ। ইয়ানা ল্যাপটপটা সজোরে রফিকের টেবিলের উপর রাখলো। তারপর ল্যাপটপ অন করে সেই ট্রুথ ফোল্ডারটা ওপেন করে দিল। দেখুন, এখানে আমার বাবার কোম্পানি থেকে শুরু করে দেশের বড় বড় প্রজেক্টের কাজ এই রুবিনা, ইমরান আর ওদের গ্যাং কিভাবে পাচার করেছে তার প্রতিটি ডকুমেন্টস, অডিও আর ভিডিও রেকর্ড এখানে আছে। আর আপনারা যাকে ডেভিল বলে খুঁজছেন, সে কোনো খুনি নয়। সেই দুর্নীতিবাজদের আসল রূপটা সবার সামনে নিয়ে এসেছে। ইয়ানা ম্যাম, আপনি শান্ত হন, আমি সব চেক করছি। রফিক ল্যাপটপের ফাইলগুলো চেক করতে লাগলো। তার চোখ ছানা বড়া হয়ে গেল। এত নিখুঁত প্রমাণ, এগুলো পেলে তো শুধু ইমরান নয়, দেশের অনেক রাঘব বোয়াল আজই ধরা পড়বে। ফ্যান্টাস্টিক! এই ডেটাগুলো আমাদের ইন্টেলিজেন্সি কবে থেকে খুঁজছে। কিন্তু ইয়ানা ম্যাম, আইন তো আইনই। নয়ন হ্যাকিং করেছে, এটাও একটা অপরাধ। তাকে আমাদের আইনের আওতায় আনতেই হবে। সে কোথায়? আমি জানি না সে কোথায়, কিন্তু সে যদি অপরাধী হয় তবে এই লোকগুলো কি? আপনারা আগে এদের অ্যারেস্ট করুন। ইয়ানা, তুই কি পাগল হয়েছিস? তুই ওই রাস্তার ভিকারিটার জন্য আমাদের পুলিশে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, কারণ এই ভিখারিটা তোদের মতো বেইমান না। ও আমার স্বামী, আর আমার স্বামীর দিকে যে আঙুল তুলবে আমি তার হাত কেটে ফেলবো। হঠাৎ পুলিশ স্টেশনের মূল দরজায় একটা ভারী জুতোর শব্দ শোনা গেল। সবাই দরজার দিকে তাকালো। ইয়ানার বুকটা ধক করে উঠল। দরজায় দাঁড়িয়ে আছে নয়ন। তার কালো জ্যাকেটটা একটা জায়গা থেকে ছিঁড়ে গেছে। বাম হাত দিয়ে রক্ত ঝরছে। মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখের সেই ধারালো দৃষ্টিটা এখনো অটুট। নয়ন! ইয়ানা পাগলের মতো ছুটে গিয়ে নয়নকে জড়িয়ে ধরল। নয়নের আহত হাতে চাপ লাগায় সে একটু কুকড়ে উঠল, কিন্তু পরক্ষণেই ডান হাত দিয়ে ইয়ানাকে শক্ত করে বুকে চেপে ধরল। আহ ইয়ানা, এত শক্ত করে ধরলে তো আমি মরেই যাব। তুই এখানে কেন এসেছিস বোকা ছেলে? কেন এসেছিস? তোকে না আমি পালিয়ে যেতে বললাম? তোর হাত দিয়ে রক্ত পড়ছে। আমি কি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি ইয়ানা? আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমার পিচ্ছি বর। বর কি কখনো বউকে রেখে পালায়? ওয়েলকাম ডেভিল, অবশেষে তুমি ধরা দিলে। আমি ধরা দেইনি রফিক, আমি আত্মসমর্পণ করেছি, কারণ আমি চাই না আমার রানীর সারা জীবন একজন পলাতক আসামির স্ত্রীর পরিচয় নিয়ে কাটুক। আমি সব প্রমাণ দিয়েছি, এখন তুমি বিচার করো।
তোমার প্রমাণগুলো আমি দেখেছি নয়ন। তুমি যা করেছো আইন নিজের হাতে তুলে নিয়েছো, কিন্তু তুমি দেশের অনেক বড় ক্ষতি হওয়ার থেকে বাঁচিয়েছো, তাই তোমার শাস্তি খুব বেশি একটা হবে না। আর এই শুয়োরগুলোকে আমি আজ ওই রিমান্ডে পাঠাচ্ছি। কনস্টেবল, নিয়ে যাও এদের। না, ছেড়ে দিন আমাকে, আমি কিছু করিনি। ইয়ানা মা, আমাকে বাঁচা। তোর বাবাকে বল আমাকে বাঁচাতে। বাবা তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না চাচি, নিজেদের পাপের শাস্তি ভোগ করো। পুলিশ ইমরান, রুবিনা আর তিয়াশাকে টেনে হিঁচড়ে লকআপের দিকে নিয়ে গেল। রফিক নয়নের দিকে এগিয়ে এলো। নয়ন, তোমার হাত থেকে প্রচুর রক্ত পড়ছে, আগে আগে হাসপাতালে চলো। আমি ওর সাথে যাব, ওকে আমি একা ছাড়বো না। হাসপাতালে নয়নের হাতে ব্যান্ডেজ করা হলো। বুলেটটা শুধু হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই খুব একটা বড় ক্ষতি হয়নি। নয়ন হাসপাতালের বেডে শুয়ে আছে, ইয়ানা তার পাশে বসে আছে। নয়নের ডান হাতটা নিজের দু হাতে শক্ত করে ধরে আছে। ইয়ানার চোখ এখনো ভেজা। ইয়ানা, তুমি এখনো কাঁদছো? এই ডেভিলের তো কিছু হয়নি। একদম ডেভিল শব্দটা উচ্চারণ করবি না, তুই ডেভিল হবি শত্রুদের জন্য। আমার কাছে তুই শুধু আমার বোকা, নিরীহ আর পিচ্চি স্বামী। তুই আমাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিস জানিস? আমি জানি ইয়ানা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। হঠাৎ কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন আকবর সাহেব, সাথে সালমা বেগম আর দাদিমা। ইয়ানা অবাক হয়ে তাদের দিকে তাকালো। ইয়ানা আমার। আকবর সাহেব দৌড়ে এসে ইয়ানাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি হাউমাউ করে কাঁদছেন। আমাকে তুই মাফ করে দে মা। আমি টাকার মোহে অন্ধ হয়ে নিজের ভাই, বউ আর ওই ইতর ইমরানকে বিশ্বাস করেছিলাম। আজ পুলিশ আমাকে সব বলেছে। এই নয়ন বাবা যদি না থাকতো তাহলে আজ আমি রাস্তার ভিখারি হয়ে যেতাম। আমার মেয়েকে আমি কতদিন বুকে জড়াইনি। তুই আয় মা, আমার বুকে আয়। ইয়ানা তার মায়ের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। দীর্ঘদিনের জমে থাকা অভিমান আজ এক নিমেষেই ধুয়ে মুছে গেল। দাদিমা এগিয়ে এসে নয়নের মাথায় হাত বুলিয়ে দিলেন। ভাই নয়ন, তুই আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছিস। আমি বুড়ি মানুষ, তোকে ছোট লোক বলেছিলাম, আমাকে তুই ক্ষমা করে দিস ভাই। দাদিমা, আপনি এসব কি বলছেন? আপনি তো আমার গুরুজন। আর আঙ্কেল, ইয়ানা আমার স্ত্রী, ওর সম্মান আর আপনার সম্মান রক্ষা করা তো আমার দায়িত্ব। তুই শুধু আমার মেয়ের জামাই না, তুই আজ থেকে আমার নিজের ছেলে। তোকে আমি আমার সব ব্যবসা বুঝিয়ে দেবো। তুই আর ইয়ানা মিলে সব সামলাবি। বাবা, নয়ন তো পড়া শেষ করেনি, ও ভার্সিটিতে পড়ে। ও আগে ওর পড়াশোনা শেষ করবে, তারপর ব্যবসা। ইয়ানা, আমি তো হ্যাকিংয়ে অলরেডি পিএইচডি লেভেলের। একদম চুপ। তুই বই খাতা নিয়ে আবার ভার্সিটিতে যাবি, আর আমি তোকে পড়াবো। আমি তোর লেকচারার ছিলাম, মনে আছে? ইয়ানার ধমক শুনে পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। নয়ন একটা লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল। 6 মাস পর আকবর সাহেবের বিশাল প্রাসাদের ছাদ। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে লাল আলোয় ছেয়ে গেছে। নয়ন একটা ইজি চেয়ারে বসে বই পড়ছে। তার পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার। তাকে দেখলে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারবে না যে এই ছেলে একদিন পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে দিয়েছিল। ইয়ানা একটা কফির মগ হাতে ছাদে এলো। তার পরনে একটা নীল শাড়ি, চুলগুলো খোলা, বাতাসে চুলগুলো উড়ছে। কি রে পিচ্ছি, সারাদিন বইয়ে মুখ বুজে আছিস কেন? তোর কি বউয়ের দিকে তাকানোর কোনো সময় নেই? নয়ন মুচকি হেসে বইটা বন্ধ করে টেবিলে রাখলো। সে ইয়ানার হাত থেকে কফির মগটা নিয়ে নিচে রাখলো এবং ইয়ানার কোমর ধরে তাকে নিচের কোলের ওপর বসিয়ে নিল। আমার বউ তো এত সুন্দর যে তার দিকে তাকালে আমার আর বইয়ের পাতায় মন বসবে না। তখন যদি পরীক্ষায় ফেল করি, তুমি তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ফাজিল হয়েছিস খুব, তাই না? ইয়ানা নয়নের কলার ধরে একটা আলতো টান দিল। নয়ন ইয়ানার চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো অভিমান নেই, আছে শুধুই এক গভীর সমুদ্রের মতো ভালোবাসা। ইয়ানা, তুমি আমাকে কতটা ভালোবাসো? জানি না, তবে এইটুকু জানি, তুই যদি আবার ওই অন্ধকার জগতে ফিরে যাস, আমি তোকে নিজের হাতে খুন করব। এই তো আমার রাগী বউ। আমি কোথাও যাব না ইয়ানা,
আমার পুরো জগৎ তো এখন তোমার এই চোখের মাঝেই আটকে আছে। নয়ন খুব আলতো করে ইয়ানার কপালে একটা চুমু খেলো। ইয়ানা চোখ বন্ধ করে নয়নের বুকে মাথা রাখলো। নয়নের বুকের ধুকপুকানি শুনতে শুনতে ইয়ানা ফিসফিস করে বলল, জানিস নয়ন, তুই আসলে একটা ডেভিল। তুই খুব সপ্তপর্ণে আমার রাগী মনের সব অভিমান হ্যাক করে নিয়েছিস। তুই আমার সেই পিচ্চি ডেভিল বর, যাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আর তুমি আমার সেই সিনিয়র বউ, যার একটু হাসির জন্য এই ডেভিড পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে। শেষ বিকেলের পরন্ত রোদ তাদের দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দীর্ঘ কষ্ট, অপমান আর ভুল বোঝাবুঝির পর অবশেষে ভালোবাসা তার আপন ঠিকানা খুঁজে পেল। এক নিরীহ ডেভিলের নিঃস্বার্থ ভালোবাসা জয় করে নিল এক রাগী অভিমানী মেয়ের হৃদয়।